আমাকে শোনা যাচ্ছে, আশা করি স্ক্রিনটা এসছে। জি আপু, শোনা যাচ্ছে। ওকে ওকে, তাহলে ফর্মালি শুরু করি। আসসালামু আলাইকুম আবারও সবাইকে। যে কজনই জয়েন করেছেন অন টাইম, একটু টাইম স্ট্রেনের কারণে আমরা আর বেশি সময় নষ্ট করলাম না। আপনারা যারা জয়েন করেছেন তাদেরকেও বসিয়ে রাখা ঠিক হবে না, শুরু করে দিলাম, বাকিরা আস্তে আস্তে জয়েন করুক। প্রথমেই যেটা হয়, আমরা তো একটু অ্যাসাইনমেন্ট গুলো দেখে শুরু করি। পার্টিসিপেন্টদের মধ্যে নবীন ভাই আছেন একমাত্র যার অ্যাসাইনমেন্টটা আমি পেয়েছি, তো ভাইয়ারটাই খালি দেখাবো। ইন দ্য মিন টাইম বাকিদের মধ্যে কেউ যদি কোনো কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করেছেন এরকম হয়ে থাকে, শেয়ার করতে পারেন। হ্যাঁ, তো আমি জাস্ট নবীন ভাইয়েরটা দেখাবো, মেহেদি ভাই নাই, উনি শেয়ার করেছেন। সো কাজ, ভাইয়া নবীন ভাই আছেন, শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। ওকে, তো ভাইয়ার কাজ আমি দেখেছি। মিউজিক অ্যাড করতে বলেছিলাম, হয়েছে। একটা স্মার্ট আর্ট রেডি করতে বলেছিলাম উইথ অবজেক্ট, এটা হয়েছে। ছোট্ট জাস্ট একটা ইয়ে হয়েছে, সমস্যা। সমস্যা ঠিক বলবো না, এটা হবেই স্বাভাবিক। মর্ফ যে অ্যাপ্লাই করেছেন এই পিকচারের উপর ভাইয়া, খালি 2 নম্বর স্লাইডে আপনার ট্রানজিশনটা পড়েছে মর্ফ। হ্যাঁ, আপনাকে এই যে 3 আর 4 দেখতে পাচ্ছেন, 3, 4 এবং 5, এই তিনটার উপরে কিন্তু মর্ফটা আসলে অ্যাপ্লাই হয়নি। দেখতে তো পাচ্ছি। আমি যখন স্লাইড শোতে গিয়েছিলাম, অনলি 2 নম্বরটা মর্ফের এফেক্টটা পেজ চেঞ্জ করার কারণে আমি দেখেছিলাম, পরের গুলো আমি দেখিনি। আর 2 নম্বরেও একটু একটা সমস্যা খুব সম্ভবত হয়েছে, আমি একটু জুম আউট করি পিকচারটা কি সেম কিনা। 2 নম্বরের পিকচারটা খুব সম্ভবত সেম না। হ্যাঁ, এখানে আমি একটু নামটা দেখি কি আছে। এটা মনে হয় সেপারেট ভাবে আবার এন্ট্রি দিয়েছিলেন, এটা পিকচার 2। এটা পিকচার 2, তাহলে মর্ফ হলো না কেন? এটা কি ক্রপ করেছেন বোধহয়? কপ করছি লাস্টেরটা। হ্যাঁ, এবার হয়েছে, এবার হয়েছে, ঠিক আছে। সো ওই মর্ফ এফেক্টটা 3 আর 4-এ পড়ে নাই, আমি মনে হয় এন্টার মেরে দিয়েছিলাম, ঠিক আছে। সো 2 এর এফেক্টটাই আমি খালি দেখছিলাম যখন আমি আলাদা চেক দিচ্ছিলাম আর কি। এখন 3, 4, 5 অ্যাপ্লাই করে দিছি। হ্যাঁ, এটার হিসাবে হচ্ছে যে প্রতিটা স্লাইডে আপনাকে ট্রানজিশন মর্ফ ফেলতে হবে। ডুপ্লিকেট তো করবেনই, বাট মর্ফটাও প্রতিটা স্লাইডে ফেলতে হবে। ঠিক আছে, এটা বাদে বাকি যেটা এখানের মধ্যে ট্রানজিশন কিন্তু অ্যাপ্লাই। মসটা তো অটোই হয়ে যায় না? না না না, অটো তো হবে না, আপনাকে এখানে ট্রানজিশন প্রতিটা থেকে। ও প্রতিটা স্লাইডে আলাদা আলাদা দিতে হবে। জি জি জি, আমি যেটা করেছি, কন্ট্রোল প্রেস করে 2, 3, 4, 5 একসাথে সিলেক্ট করেছি, 2, 3, 4, 5, তারপর এখানে ট্রানজিশন ট্যাব থেকে মফটা নিয়েছি। আহ বুঝছি। আমি ওইটা আর কি সিলেক্ট করি নাই। আমি ওই যে ওই না, আমিও তো সিলেক্ট করছি। করি নাই না, করছি 2 3 4 5 করে তারপর তো মসটা দিলাম। কোনোভাবে হলো তিন না চার কেন? পাঁচ আচ্ছা। আবার ডিসিলেক্ট হয়ে গিয়েছিল হয়তো বা, কারণ এখানে ওকে। ছিল না ওকে। মফটা। আচ্ছা, ঠিক এটাই, আছে। আপনি কপি করবেন ওকে। এবং প্রথমটা ছাড়া বাকি সবগুলাতে আমাদেরকে ওকে। মফ অ্যাপ্লাই করতে হবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, বাকি দুজনেরটা এখন দেখাচ্ছি না। মেহেদি ভাইয়েরও একটা প্রবলেম ছিল, ওটা ভাইয়া জয়েন করলে আমি দেখাতাম, লাস্ট ক্লাসে দেখিয়ে দিব। রিপন ভাই কি জয়েন করছেন? করেছে। ভাইয়ার কাজটা জাস্ট আমি চেক করছিলাম। আসসালামু আলাইকুম। খুব সুন্দর কাজ হয়েছে রিপন ভাই। আমি খুব খুশি হয়েছি, অনেক কিছু আপনি এখানে অ্যাপ্লাই করছেন। চট করে যদি চেষ্টা একটু দেখি, এখানে চেষ্টা মিউজিক। করছিলাম আর কি। হ্যাঁ, চেষ্টা চেষ্টা সফল হয়েছে, এই চেষ্টাটাই আমি দেখতে চাই যে আপনারা চেষ্টা করতেছেন। হ্যাঁ, আপনি ভিডিও অ্যাড করেছেন, মিউজিক অ্যাড করেছেন। মিউজিকটা আমি চালাই নেই ইচ্ছা করে, শুধু ইয়ে করতে আমি প্লে করে দেখে নিয়েছি। পরের স্লাইডে যদি যাই, এটা ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও মডেল, আপনি ভিডিও লাইব্রেরি থেকেও নিয়েছেন, ভিডিও ইউটিউব থেকেও নিয়েছেন। হ্যাঁ, এখানে ট্রানজিশন দিয়েছেন, খুব ভালো হয়েছে। মর্ফ অ্যাপ্লাই করেছেন, মর্ফের অ্যাপ্লিকেশনটা করতে পেরেছেন দেখে ভালো লাগলো। সো আমি টুকটাক কিছু কাজ করে, সামনে তো ছুটি আছে, আমি মর্ফ রিলেটেড কিছু প্র্যাকটিক্যাল কাজ করে দেখাবো, মানে কি কোন জায়গাটাতে আপনারা ইউজ করতে পারেন। তো ভাইয়ার ওই হার্ট শেপের মর্ফটা হয়েছে, এখানে যদি একটু বলি, আপনি বলে দিবেন, আমার আমার বিশ্বাস।
এই যে ট্রানজিশনের মফটা আসছে, রাইট? জি হ্যাঁ, কিন্তু পরের যেগুলো খেয়াল করেন তো, মর্ফ মর্ফ কিন্তু লাগছে না, তাই না? ওভাবে প্লে হয়ে কিন্তু আসেনি, খেয়াল করছিলেন? জি বুঝছি, হ্যাঁ। এই যে আপনার এটা হচ্ছে 10 নাম্বার প্রথম স্লাইড, এখানে ট্রানজিশন, মর্ফ, অ্যানিমেশন, তিনটা টুল বক্সই আছে, তিনটা টেক্সট বক্সই আছে। 11তে 11, 12, 13 আপনি 10ই কপি করেছেন, আসসালামু ঠিক আছে? আলাইকুম আপু। ওয়াইসলাম আপু, আমরা সরি শুরু লেট করে হয়েছে। দিলাম। জি 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 কোনো সরি লেট সমস্যা নাই, হয়েছে। অ্যাসাইনমেন্টে আছি এখনো, জি জি ক্লাসে ঢুকি নেই, সো জি অ্যাসাইনমেন্ট গুলো দেখছি। জি সো রিপন ভাই, আপনি আমাকে বলবেন, এই যে 10-এ দেখেন আপনার তিনটা অবজেক্টই আছে, জি রাইট? 11তে ট্রানজিশন এনেছেন, যেটা 10-এও ছিল, ঠিক আছে? সেই জন্য 11-র মর্ফটা প্লে হয়েছে। কিন্তু পরের দুইটা স্লাইডে আপনার কি সমস্যা হয়েছে বলেন তো? ওই যে মানে বুঝছি, ওই যে লিঙ্কটা ধরানো হয়নি না, হ্যাঁ, কপি একটা হয়েছে আপনি আর কি শুধু। আপনি এই যে মর্ফ এবং অ্যানিমেশন যে টেক্সট বক্সটা ছিল, হ্যাঁ হ্যাঁ, এটা এটা এখান সিলেক্ট থেকে করা হয়নি ডিলিট আর কি, করে দিয়েছেন। সিলেক্ট করা হয়নি আর কি, বুঝছি। হ্যাঁ, সিলেক্ট না, আপনি ডিলিট করে দিয়েছেন। আপনি যেটা করবেন, আমি একটু এখানে ইয়ে করি, হ্যাঁ, করেই দেখাই দিই। এই যে আপনার 10 নাম্বার স্লাইডে বাইরে আছে তিনটা অবজেক্ট, আমি কন্ট্রোল D করে তিনটা অবজেক্ট নিলাম, ঠিক আছে? জি খেয়াল করেন, একই স্লাইড, তাই না? হ্যাঁ। এখন আমি 11 নাম্বারে প্রথমে ট্রানজিশনটা আনলাম, এই তো চাচ্ছেন। 12 নাম্বারে ও মর্ফটা আচ্ছা, আনলাম, সরি, এগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম, ডিলিট করা যাবে না হ্যাঁ, না আপু? রাইট। কারণ ডিলিট করলে কি হচ্ছে, ও তো মর্ফ করছে তার আগের স্লাইডটা ও থেকে, তাই না? ক্লিয়ার ক্লিয়ার, আমি ডিলিট করে ফেলছি, হ্যাঁ আমার মনে হ্যাঁ, মনে পড়ছে। আগের স্লাইডে তো সে খুঁজে পাচ্ছে না যাওয়ার সময়। বুঝছি বুঝছি, এইবারে ক্লিয়ার। মরফের লজিক হচ্ছে খুব সিম্পল, স্লাইড ডুপ্লিকেট করবেন। কি আচ্ছা আপু, হলো আর আবার? একটু কোশ্চেন করি, ওই যে আমি যে ভিডিওটা অ্যাড করছি, এই ভিডিওটা কি মানে নেট ছাড়াও কি থাকবে ওটাতে? এটা না নেট, থাকবে যেটা স্টকের ভিডিও। না স্টক না, যেটা ইউটিউব থেকে নিচ্ছি, না, না, লিংক সেটা ব্রোকেন ইন্টারনেট, দেখাবে। ইন্টারনেট কানেক্ট রাখবে না? হ্যাঁ, ইন্টারনেট কানেকশন লাগবে। ওকে ওকে, ক্লিয়ার। এইটার সুবিধাটা হচ্ছে খালি সে আপনাকে এক্সটার্নাল কোনো ট্যাবে নিয়ে যাচ্ছে না, এটাই। ইন্টারনেট বুঝছি বুঝছি, কানেকশন লাগবে, হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে? এই, সো প্রায় 1 সপ্তাহ পরে ক্লাস, ট্রানজিশন অ্যানিমেশন নিয়ে অনেক কিছু আমরা দেখেছিলাম, আর ট্রাস্ট মি, এটা মানে একটা অথৈ সাগর ট্রানজিশন অ্যানিমেশনের বিষয়টা। আজকে আমরা যা দেখব, কিছু জিনিস বাকি ছিল অ্যানিমেশন রিলেটেড, হ্যাঁ, খুবই ছোট্ট ছোট্ট কিছু জিনিস। টেক্সটের উপর অ্যানিমেশন দিলে কিছু স্পেশাল এফেক্ট আসে, চার্টের উপর অ্যানিমেশন দিলে কিছু স্পেশাল এফেক্ট আসে, এই জিনিসগুলা আমরা দেখব। খুব খুবই ইজি কিছু জিনিস থাকবে, হ্যাঁ, একটু দেখে নিই কি কি আছে। টেক্সট চার্ট অ্যান্ড 3D অ্যানিমেশন, আমি এটা একদম মানে খুবই সহজ বাট ইন্টারেস্টিং, চাইলে আমরা কাজে লাগাতেও পারি, নাও পারি, আপ টু আস, কিন্তু আমরা শিখে রাখি, আমরা জেনে রাখি। স্লাইড শো কাস্টমাইজ করা যায়। আমার 20, 30, 40টা যদি স্লাইড থাকে, নট নেসেসারি যে সব স্লাইডই আমাকে শোতে দেখানো লাগবে, ওই শোটা কাস্টমাইজেশন করা যায়। আমরা কিন্তু প্রেজেন্টেশন স্লাইড বানানো মোটামুটি শিখে ফেলেছি। আজকে যা দেখবো সব হচ্ছে একদম ফিনিশিং জিনিস। একটা স্লাইড আছে আপনার, একটা প্রেজেন্টেশন প্যাক আছে, এর উপরে কত ধরনের কাজ করা যায়, ঠিক আছে? স্লাইড যে বানিয়েছেন সেটা সামহাও আমাদেরকে শেয়ার করা লাগে, বাই ইমেল হতে পারে, বাই মাইক্রোসফট টিমস হতে পারে, জুমে হতে পারে, রাইট? সো সেই শেয়ারিং নিয়ে আপনাদের হতে পারে যে আপনারা ফাইলটা চাচ্ছেন যে এডিটেবল না থাকুক, দ্যাট উই কল প্রোটেকশন দিয়ে দেওয়া। হ্যাঁ, পাসওয়ার্ড প্রোটেকশনটা দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়? রিড অনলি করে দেওয়া যায়। আবার কেউ যদি চান যে না, সে রিড করতে পারবে, এডিট করতে পারবে না, তো দুই টাইপের পাসওয়ার্ড প্রোটেকশন আমরা দেখবো। এটা কর্পোরেটে বা অফিসে যারা আছেন, এটা খুব জরুরি। এটা কাজে লাগানো যায়। প্রিন্টের মধ্যে কিছু অপশন আছে, অডিয়েন্সের জন্য কাস্টমাইজ করে আমরা প্রিন্ট করতে পারি। খুবই ছোট ছোট জিনিস, মানে প্রত্যেকটা টপিকের মধ্যে 10 মিনিট 15 মিনিট করে লাগবে। সো জিনিস অনেক, কিন্তু খুব ইজি, আর ছোট ছোট টাইম নিয়ে আমি দেখাবো, হ্যাঁ। হাইপারলিঙ্ক অ্যান্ড অ্যাকশন বাটন, হাইপারলিঙ্ক মনে হয় আমরা অনেকেই ইউজ করি। এখানের মধ্যে একটু আমরা টাইম দেখবো, লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে হয়। সেই হাইপারলিঙ্কের একটু অ্যাডভান্স ভার্সন আছে,
হুম, অ্যাকশন বাটন বলে একটা জিনিস আছে, শেপের ক্লাসে আমি মনে হয় বলেছিলাম যে কিছু বাটন ইনবিল্ট থাকে, সেগুলো কোথায় আছে, কিভাবে অ্যাড করতে হয়, একটা দুটো আমরা অ্যাড করব। সেকশন অ্যান্ড স্লাইড জুম একটু কঠিন লাগতে পারে, বাট যারা পাওয়ার পয়েন্টের সাথে একটু পরিচিত, আপনাদের কাছে আমার বিশ্বাস এটা নতুন একটা জিনিস মনে হবে। এবং এটা আপনারা যদি চান আপনাদের প্রেজেন্টেশনকে ওয়ার এভার এটা খুব সুন্দর একটা মানে অ্যাডভান্সড একটা লুক দিতে পারেন, হ্যাঁ। এরপর একটা ব্রেক নেওয়ার প্ল্যান আছে, দেন আমরা চলে যাব স্লাইড মাস্টারে। স্লাইড মাস্টারটা হবে লাস্ট টপিক। আমরা এই যে লোগো অ্যাড করি বা পিকচার অ্যাড করি, ভিডিওস অ্যাড করি, এই জিনিসগুলা হতে পারে আমরা ব্যাক এন্ডে অ্যাড করে রাখলাম। হুম, ব্যাক এন্ডে অ্যাড করে রাখলাম এমন ভাবে যে কেউ আর এডিট করতে পারছে না। তবে আরেকটা কি কারণে হতে পারে যে আপনার স্পেসিফিক একটা কালার কম্বিনেশন বা লেআউট বা ফরম্যাটিং পছন্দ, সেটা তখন কি করতে হচ্ছে, একটা নিউ প্রেজেন্টেশন ওপেন করার পরে, পাওয়ারপয়েন্ট স্লাইড ওপেন করার পরে একদম শুরু থেকে ডিজাইন গুলা করতে হয়, তাই না? টাইমস নিউ রোমান করছেন, হলুদ ফন্ট ইউজ করছেন, আর ট্রানজিশন দিয়ে রাখছেন, এই জিনিসগুলা ওয়ান্স অ্যান্ড ফর অল একবারে আমরা স্লাইড মাস্টার নামের জিনিসটাতে রেডি করে সেটাকে অ্যাজ আ টেমপ্লেট সেভ করে রাখতে পারি। কি হবে তাহলে? লাভটা হবে প্রতিবার পাওয়ার পয়েন্টে ঢুকে আপনি সেই সেভড টেমপ্লেট না, ধরেন আম, আফসিন আপু ওনার নামে স্লাইড মাস্টারে একটা লেআউট বানিয়ে রেখেছেন, প্রতিবার লঞ্চ করবেন সেই লেআউট, খালি টেক্সট অ্যান্ড ডিফারেন্ট ওনার যে অবজেক্ট সেগুলো ইনসার্ট করবে, কাজ শেষ। ওই ডিজাইনিং এর পিছনে যত সময় আমরা নষ্ট করি, স্পেন্ড করি, ওইটা আর করতে হবে না। হুম। সো খুবই, আবারও বলছি, সাথে থাকবেন 2 ঘন্টা, যারাই জয়েন করেছেন লিভ করবেন না, শিখবেন আমার বিশ্বাস। আর যারা ক্লাস অ্যাটেন্ড করেছেন তারা রিলেট করতে পারবেন, যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য খুব সহজ হবে। বাট যারা কিছুই করেন নাই, খালি ভিডিও দেখে গিয়েছেন, একটু টাফ লাগলেও লাগতে পারে, হ্যাঁ। কিন্তু ওপেন ফোরাম একদম, দেওয়া আছে আপনাদেরকে চান্স, যেখানে বুঝবেন না আমাকে কিন্তু আটকাবেন। আজকের ক্লাসটা খুব লেংদি হবে না, আশা করি আমরা অন টাইম থাকবো। ছোট্ট ছোট্ট জিনিস, ঠিক আছে, আটকাবেন যে এটা আবার একটু দেখান আপু, এটা রিপিট করেন, কোনো প্রবলেম নাই, আমার ক্লাসে একদম ওপেন। ওকে। সো যদি চলে যাই প্রথম যেই অ্যানিমেশন রিলেটেড 3টা জিনিস চট করে দেখে নিই, টেক্সট চার্ট অ্যান্ড 3D অ্যানিমেশন। হুম, বের হয়ে আসি। টেক্সটের মধ্যে গত ক্লাসে মনে হয় মেহেদি ভাই প্রশ্নও করেছিলেন একটা, যে এই যে অ্যানিমেশনে যখন আমি যাচ্ছি, এই যে ধরেন এই অবজেক্টটা, এই অবজেক্ট সিলেক্ট করেই তো আমাদেরকে অ্যানিমেশনে যেতে হয়, তাই না? গেলে অনেকগুলো আমরা সেটিং দেখতে পাচ্ছি, কিছু কিছু ডিসেবল করা থাকে, এবং আমি বলেছিলাম যে এগুলো শুধুমাত্র আপনারা দেখতে পাবেন যদি কোনো টেক্সট অবজেক্ট সিলেক্ট করেন, ঠিক আছে? সো এই যে একটা টেক্সট অবজেক্ট, এই পয়েন্ট গুলা নিয়ে নিই, হ্যাঁ। অনেকগুলো টেক্সট আছে, খেয়াল করে দেখেন। এখন আগের সেটিংস গুলো তো আছেই, এমফেসিসের মধ্যে 1 2 3 4 5 6, 6টা টেক্সট স্পেসিফিক আমরা অ্যানিমেশনও পেয়ে যাচ্ছি। সো দিয়ে দিলাম একটা অ্যানিমেশন। সহজ জিনিস, এতটুকু আমরা পারি অ্যানিমেশন অ্যাপ্লাই করা টেক্সটের ক্ষেত্রে। এবার এই অবজেক্টের উপরে আমি জাস্ট একটু ডিফাইন করার জন্য আরেকটা অ্যানিমেশন নিয়ে নিই, সামথিং লাইক ফেড নিলাম। ওকে, অ্যানিমেশন পেনটা একটু ওপেন রাখি, ঠিক আছে। এটা কি একটা অবজেক্ট অ্যানিমেশন দিয়েছি, এই অবজেক্টটা হচ্ছে গ্রুপ 2, রাইট? এখান থেকে একটু আমি এফেক্ট অপশনসে চলে আসি। এইটার সাথে আমরা পরিচিত, তাই না? এই বক্সটা, এখানে আমরা এফেক্ট এবং টাইমিং নামে 2টা ঘর দেখতে পাচ্ছি। গত ক্লাসে আমরা একটু টাইম স্পেন্ড কিন্তু করেছিলাম। দেখেন, এইখানে যেহেতু কোনো টেক্সট নেই, যেহেতু এটা অনলি অবজেক্ট, অ্যানিমেট টেক্সট বলে যে ঘরটা আছে, এইটা কিন্তু ব্ল্যাক আউট করা, রাইট, ডিসেবল করা, যেহেতু কোনো টেক্সট নেই। কিন্তু এই যে আমি এই টেক্সট বক্সে আমি ব্রাশ কালার দিয়েছি, আমি অন্য যে কোনো অ্যানিমেশনই দিতে পারতাম, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি যদি এখন এইখানে চলে আসি, এই অ্যারোর উপর ক্লিক করে এফেক্ট অপশনসে চলে যাই, দেখেন তো অ্যানিমেট টেক্সট বলে যে ঘরটা একটু আগে এই বক্সের ক্ষেত্রে ডিসেবল ছিল, এখন এখানে কিন্তু 2টা অপশন আছে। টেক্সটের ক্ষেত্রে কখন কোন অ্যানিমেশন দিচ্ছেন সেই অনুযায়ী এফেক্ট অপশনসটা কিন্তু একটু চেঞ্জ হবে। কিরকম? এখন ব্রাশ কালার দিয়েছেন, এখানে এফেক্ট অপশনস এর মধ্যে কালার সেটিং পাবেন। ওয়েভ টাইপের যদি কোনো অ্যানিমেশন দিতেন,
এফেক্টটা আবার একটু চেঞ্জ হতো। আমি এই নিচেরটাতে একটু দিয়ে দিই, ধরেন ওয়াই দিলে কি হয়, এফেক্ট অপশনসটা একটু ডিফারেন্ট, রাইট? মানে এটার মানে হচ্ছে, যেটা বলতে চাচ্ছি, এক একটা অ্যানিমেশনের টাইপ অনুযায়ী এফেক্ট অপশনসটা ডিফারেন্ট ডিফারেন্ট দেখবো আমরা। কিন্তু টেক্সটের ক্ষেত্রে কি হবে, এফেক্ট অপশনসে গিয়ে অ্যানিমেট টেক্সট বলে একটা এক্সট্রা ঘর পাবেন। ঠিক আছে? সো কি আছে, অ্যানিমেট টেক্সটটা এখন বর্তমানে বাই লেটার আছে। সো এখানে আর কি অপশন আছে, বাই ওয়ার্ড অর অল অ্যাট ওয়ান্স, এগুলো আমরা চেঞ্জ করে করে একটু দেখতে পারি। বাই ওয়ার্ড ওকে দিলাম। খুব ফাস্ট না, ডিউরেশনটা খুব ফাস্ট। আমি একটু যদি টাইম বাড়িয়ে নিই, আবার একটু প্রিভিউ দিই। হুম, ঠিক আছে, টাইমিংটা একটু চেঞ্জ করে নিলাম, সমস্যা নেই। আবার একটু এফেক্ট অপশনসে যাই। অ্যানিমেট টেক্সটের মধ্যে এই যে বাই ওয়ার্ড দিলেন, উপরে যে স্টার্টের মধ্যে আমরা যখন অন ক্লিকটা আফটার প্রিভিয়াস করি, ডিলে বলে যে ঘরটা ছিল, টেক্সটের ক্ষেত্রেও দেখেন অ্যানিমেশনটা আপনি যখন বাই ওয়ার্ড দিয়েছেন, এখানেও ডিলে স্পেসিফিক একটা সেটিংস আছে যে ঠিক আছে, বাই ওয়ার্ড তুমি অ্যানিমেট করবা, কিন্তু কিরকম ডিলে টাইম চাও। হুম, 4% খুব কম দেয়া আছে। এটা যদি আমরা একটু 40% করি বা 50% করি, আমার মনে হয় আমরা চেঞ্জটা বুঝতে পারবো যে বাই ওয়ার্ড অ্যাকচুয়ালি কি হচ্ছে। ওকে দিলাম। একটু স্লাইড শোতে যাই, দেখি, এন্টার মারি। ওয়ার্ডের ডিফারেন্সটা দেখে, টাইমিং এর ডিফারেন্সটা দেখেছেন? তখন কিন্তু একটা গ্যাপ দিয়ে দিয়ে আসছে, রাইট? খেয়াল করছেন আপনারা? টাইমিংটা কি দেখেছিলেন? জি। একটু কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে আসছে। এখন কোথায় আপনারা কাজে লাগাতে পারেন, যেমন কোনো একটা টেক্সটওয়ালা স্লাইড বর্ণনা করছেন, যেমন এটাই যদি আমি অ্যানিমেশন ইন টেক্সট আজকে আমরা দেখব, প্রথমে দেখব ট্রানজিশন এফেক্টস। যখন আমি কথাটা বলছি, তখন খালি ট্রানজিশন এফেক্টসটার উপর দিয়ে এই কালারটা চেঞ্জ হয়ে গেল। তারপর যখন আমি সাউন্ড অ্যান্ড ডিউরেশন বলছি, তখন কালারটা চেঞ্জ হয়ে গেল, রাইট? সো এই ক্ষেত্রে আমরা এই অ্যানিমেট টেক্সট অপশনে এসে বাই ওয়ার্ড করে দিতে পারি, টাইমিংটা একটু বাড়িয়ে দিতে পারি, তখন ওয়ান ওয়ার্ড বাই ওয়ান ওয়ার্ড এই কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ, আরো কি করা যায়, টেক্সট আমি খালি কিন্তু টেক্সট স্পেসিফিক যেটা অন্যান্য যে স্টার্ট টাইম, অন ক্লিক, উইথ প্রিভিয়াস, এগুলাতে আর আমি যাচ্ছি না। টেক্সটের ক্ষেত্রে কি কি টাইপ ক্রিয়েটিভিটি আনতে পারেন সেটা। এখন আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলতে পারেন, ম্যাডাম এটা তো পুরোটা 4টা পয়েন্ট 5টা পয়েন্ট একসাথে আসছে, আমি চাচ্ছি যে প্রথমে ট্রানজিশন এফেক্টটার উপরের কালারটা আসুক, তারপর সাউন্ড অ্যান্ড ডিউরেশন, তারপর অ্যাডভান্স, সো অ্যান্ড সো ফোর্থ। কেউ একজন দেখে আমাকে একটু বলেন তো, কারো মাথায় আসে কিনা এটা কিভাবে করা যাবে? যদি আমি চাই যে এইভাবে, এখন যে সবগুলো ওয়ান, একটু বাম দিকে আমরা তাকাই, সবগুলো ওয়ান হয়ে আছে, মানে কি একসাথে আসবে, আমি চাচ্ছি ওয়ান বাই ওয়ান আসুক, কি করা যেতে পারে? উইথ প্রিভিয়াস এগুলা করা লাগবে নাকি? বলেন বলেন, সঠিক লাইনে উঠে গেছেন, আর একটু বলেন। এখন বলেন, উইথ প্রিভিয়াস করব, উইথ প্রিভিয়াস করলে কি হবে? এবার কোনো কথা নেই, ঠিক লাইনে তো বলছিলেন, ঠিক হচ্ছিল তো, আরেকটু আগান। বাকিরা কেউ? আফটার প্রিভিয়াস উইথ প্রিভিয়াস এগুলা করতে হবে না? আফটার প্রিভিয়াস, উইথ প্রিভিয়াস তো দুইটা কথা বললেন, কোনটা করতে হবে? এই দুইটার একটা করতে হবে, কোনটা করব? আপু এই জায়গা তো মনে হয় আফটার প্রিভিয়াস করা লাগবে, কারণ আমি তো একটার পর রাইট, একটা রাইট। এইটা তো একসাথে খেয়াল করেন, এই যে আমি সিলেক্টও করে আছি আপনারা বুঝার জন্য, সবগুলো এক না, সবগুলো জি জি অ্যানিমেশনের সিরিয়াল এক। একটু ডান দিকে তাকান, অ্যানিমেশন পেইনে সবগুলো উইথ প্রিভিয়াসই হয়ে আছে ভাইয়ারা। ঠিক আছে, সবগুলো লাইনের টাইমিং বা স্টার্ট টাইম উইথ প্রিভিয়াস হয়েছে, আমাকে যেটা করতে হবে এটা আফটার প্রিভিয়াস করে দিতে হবে প্রতিটা। ব্যাস, হয়ে গেল, আরেক ধাপ আগিয়ে গেল। স্লাইড শোতে যাই, এবার দেখেন, প্রথমে খালি ট্রানজিশন এফেক্ট, তারপর খালি সাউন্ড ডিউরেশন, অ্যাডভান্সিং স্লাইড। ঠিক আছে না? টাইমিংটা যে যার মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে। জি, জি। অনেক সুন্দর হয়েছে জি। এইটা বেটার। এইবারে ধরেন আরো এক ধাপ,
এতটুকু করেও আপনাদের মন ভরতেছে না। আরো ক্রিয়েটিভ কি করা যায়? ট্রানজিশন এন্ড এফেক্ট নিয়ে আপনি কথা বলেছেন। কালার যে প্রথমে ফন্টার কালার কি ছিল? হলুদ, রাইট? কিন্তু আপনি যখন অ্যানিমেশন দিয়ে ব্রাশ কালার দিয়েছেন, কালারটা কি হচ্ছে? কমলা। এবার আমাকে কেউ বলতে পারেন, আপু এরকম চাচ্ছি ট্রানজিশন এফেক্টের টাইমিংটাতে এই ব্রাশ কালার হওয়ার পরে ও ওর আগের জায়গায় ফেরত যাক, মানে আগের ইয়েলো কালারে ফেরত যাক। অথবা ট্রানজিশন এফেক্টে ব্রাশ কালার হওয়ার পরে লেখাটা মুছে যাক। এরকম অনেক প্রেজেন্টেশন আমি জানি না আপনারা দেখেছেন কিনা। প্রথম পয়েন্ট বস পড়ে গেল, তারপর সেই কালারটা একটু লাইট কালার হয়ে গেছে। দ্বিতীয় পয়েন্ট যখন পড়ছে তখন প্রথমটা লাইট কালার, তৃতীয়টা যখন পড়ছে তখন আগের দুইটা লাইট কালার। এরকম দেখছেন? মানে যখন আমি যে পয়েন্ট নিয়ে কথা বলছি, আমার আগের পয়েন্টটা ফেড আউট কালার হয়ে যাচ্ছে। কি বুঝাতে? জাস্ট যে আমি শিফট করেছি, প্রথম পয়েন্ট থেকে আমি দ্বিতীয় পয়েন্টে শিফট করেছি। এই ক্ষেত্রে, এই টেক্সটের ক্ষেত্রে এখন আমি যদি চাই যে এই ট্রানজিশন এফেক্টের উপরে কমলা কালার হয়ে রয়েছে, এটা এবার সরে যাক, রাইট? সো এই এফেক্টটাও দেওয়া যায়। দেখেন কত কিছু আছে, আমরা হয়তো সম্ভবত এই অ্যানিমেশন থেকে এই খালি এখান থেকে একটা সিলেক্ট করে দিয়ে বসে থাকি, বাট এই এফেক্ট অপশনস এর মধ্যে টেক্সটের জন্য আমরা কিন্তু দুইটা জিনিস স্পেসিফিক্যালি শিখছি। তা হচ্ছে আফটার অ্যানিমেশন টেক্সট বাই ওয়ার্ড করবেন না বাই লেটার করবেন, কত পার্সেন্ট ডিলে দিয়ে করবেন, রাইট? এখন দ্বিতীয় যেটা আমি বললাম যে আমি চাচ্ছি যে যখন সাউন্ড অ্যান্ড ডিউরেশনের কালারটা ব্রাশ হবে তখন ট্রানজিশন এফেক্ট লেখাটা মুছে যাক, হুম, স্লাইড থেকে গায়েব হয়ে যাক। এর উপরেই দেখেন এফেক্ট অপশনসে খুব মনোযোগ দিয়ে দেখবেন, এগুলো কিন্তু জিনিসগুলা খুব ছোট্ট ছোট্ট, বাট জাস্ট মাথায় ঢুকিয়ে রাখেন এবং খাতায় লিখে রাখেন যে আমি কোন জায়গায় অপশনটা দেখাচ্ছি, তাহলেই হবে। দূর আসতে পারলে কিন্তু আপনারা খুঁজে পাবেন। অ্যানিমেট টেক্সটের উপরেই আছে একটা অপশন আফটার অ্যানিমেশন, এবং এটা দেওয়া আছে ডোন্ট ডিম। ডিম মানে কি? নিভে যাওয়া, তাই না? আমরা বলি না ডিম লাইট জি একটু বুঝে যায়। তো আফটার অ্যানিমেশন কি দেওয়া আছে অপশন? ডোন্ট ডিম, মানে নিভে বুঝে যাবে। যাবে না, রাইট? তো আমরা দেখি এখানে কি কি অপশন আছে। আফটার অ্যানিমেশন আপনি চাইলে এর কালার চেঞ্জ করতে পারবেন। আফটার অ্যানিমেশন ডোন্ট ডিম দেওয়া আছে, মানে কি আমার যে কালার দিয়ে ব্রাশ হয়েছে সেটা ডিম হয়ে যায়নি, নিভে যায়নি, সেজন্য আমরা ওই কমলা কালারটা দেখতে পাচ্ছি, রাইট? হাইড আফটার অ্যানিমেশন একটু দিয়ে দিই, একটু ওকে করি। আমি আরো একটা লাইনে করে নিই 3 নাম্বারটাতে, এফেক্ট অপশনস হাইড আফটার অ্যানিমেশন, জাস্ট দুইটাই করলাম টাইমের খাতিরে। একটু এবার দেখি, এন্টার মারি, ট্রানজিশন এফেক্ট গেল, সাউন্ড অ্যান্ড ডিউরেশন গেল। দেখছেন সাউন্ড অ্যান্ড ডিউরেশনের উপরে আমি আফটার অ্যানিমেশন কি দিয়েছিলাম? হাইড ফ্রম স্লাইড। সেই জন্য পরবর্তী লাইনে যখন ব্রাশ ইফেক্টটা হচ্ছিল তখন ওই সাউন্ড অ্যান্ড অ্যানিমেশন লেখাটা মুছে গিয়েছে। ক্রিয়েটিভ না? জি জি আপু, ক্রিয়েটিভ। বাকিরা আছি? জি, এটা কি খুবই জি ভালো। আপু, জি। যে আপু আছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। জি জি, বোঝা যাচ্ছে। কঠিন লাগছে? নবীন ভাই? জি জি আমরা আপু বুঝতেছি, জি। ওকে, ওকে, গুড। না বুঝলে প্রশ্ন করবেন কেউ, কোনো সমস্যা নাই, আবার দেখাবো। জিনিসগুলো অনেক ছোট কিন্তু একটু নতুন, আমরা একটু ইয়ে করি। কোথা থেকে এসেছি কিছুই না, আপনারাই খুঁজে পাবেন যে কোনো একটা টেক্সটের উপরে। এই যে ছোট অ্যানিমেশন পেন থেকে এফেক্ট অপশনস, টেক্সট স্পেসিফিক দুইটা এক্সট্রা সেটিং আছে এখানে, অ্যানিমেট টেক্সট এবং আফটার অ্যানিমেশন, ঠিক আছে? টেক্সটে যেরকম আমরা অ্যাপ্লাই করলাম সেম ভাবে চার্টের ক্ষেত্রেও আমি একটু নান করি, আগে অ্যানিমেশন দেওয়া ছিল, রাইট? চার্টের ক্ষেত্রেও ধরেন এবার আমি একটু যদি অ্যানিমেশন দিই, যে কোনো একটা ফ্লাইং অ্যানিমেশন, কি হলো? আমার পুরো চার্টটা একসাথে ফ্লাই ইন এফেক্ট দিয়ে এসেছে, রাইট?
এই যে অ্যানিমেশন ইন চার্ট, এটা একটা টেক্সট বক্স। একে যদি ফ্লাইন দিই, এফেক্ট অপশনস দেখেন, as from bottom left right as one object or all at once by paragraph, কিছু ডিফারেন্ট সেটিং আছে, হ্যাঁ, সিকোয়েন্সের। এই সেম টাইপের চার্টের ক্ষেত্রেও আপনারা যখন এফেক্ট দেবেন, এফেক্ট অপশনস এর মধ্যে সিকোয়েন্সে গিয়ে দেখবেন, চাইলে ইন্ডিভিজুয়াল কলামগুলো, দ্যাট ইজ ক্যাটাগরি, ইন্ডিভিজুয়াল বারগুলো সিরিজ অনুযায়ী আপনারা আনতে পারবেন। আবার যদি একটু বলি, আমি এখন কি করেছি, আমি পুরো চার্টের উপরে একটা এফেক্ট দিয়েছি, ফ্লাইন, ঠিক আছে? এফেক্ট অপশনসে গেলাম, ডিরেকশন তো আমরা জানি, সমস্যা নাই, ডান বাম। নিচে দেখাচ্ছি আমি, খেয়াল করেন, সিকোয়েন্সের মধ্যে এখন বাই ডিফল্ট হয়ে আছে অ্যাজ ওয়ান অবজেক্ট। হ্যাঁ, বাই সিরিজ যদি করি, যখনই বাই সিরিজ করছি, কি হলো, সিরিজ ওয়ান আগে এসেছে প্রতিটা ক্যাটাগরিতে, তারপরে সিরিজ টু, তারপরে সিরিজ থ্রি। খেয়াল করছেন জি আপু। চার্টের ক্ষেত্রে? আরেকটা জিনিস হয়েছে, কন্ট্রোল জেড করি একটু, এটা মুছে দিই। আরেকটা জিনিস হয়েছে, এই যে আমি প্রথমে চলে গেলাম, যখন ফ্লাইন আছে অ্যাজ ওয়ান অবজেক্ট, খেয়াল করেন অ্যানিমেশন পেনে একটাই অ্যানিমেশন, রাইট, চার্ট টুতে। কিন্তু আমি যখনই এফেক্ট অপশনস থেকে বাই সিরিজ অর বাই ক্যাটাগরি যে কোনোটাই করি না কেন, কোনো চেঞ্জ দেখছেন অ্যানিমেশন পেইনে কেউ? শাহরিয়ার ভাই, আফসিন আপু, মনির ভাই? একটার পর একটা আসছে। একটার পর একটা এসছে, বাট অ্যানিমেশন পেইনে কোনো চেঞ্জ দেখছেন কিনা? ম্যাম আর একটু করেন তো দেখি, খেয়াল করে। কন্ট্রোল জেড, অ্যানিমেশন পেইন, এটা হচ্ছে আমার প্রথমে অ্যাজ ওয়ান অবজেক্ট ফ্লাইন দেওয়া, ঠিক আছে, দেখা হলো। এইবারে জি আমি এফেক্ট অপশনস থেকে বাই সিরিজ করলাম, জি। কোনো চেঞ্জ? একটু তো কি প্লাস সেকেন্ড ওয়ান চেঞ্জ টু আছে ওখানে, সেকেন্ডের ওই যে সেকেন্ডস হ্যাঁ, যে আছে। প্রত্যেক ক্যাটাগরির সেম সিরিজ গুলো একসাথে আসছে আর কি। হ্যাঁ, সেটা তো এখানে প্লে হয়েছে, বাট আপনারা হুম। অ্যানিমেশন পেইনে বা এখানে যে নাম্বারিং হয়ে আছে, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? আবার দেখে কোনো সমস্যা নেই, বাট এটা আপনাদের ধরতে হবে, আপনারা বলবেন। এইটা এখন ফুল অ্যাজ ওয়ান অবজেক্ট ফ্লাইং আছে, হুম, অপশন ওয়ান। এখন কি দেখছেন, একটা অ্যানিমেশন, তাই না? একটা অ্যানিমেশন এবং এখানে এক নাম্বার দেওয়া, ঠিক আছে। এফেক্ট অপশনস এবং আমি এখন বাই সিরিজ করলাম, কি হলো, তো চারটা চারটা আসছে এখানে, 1 2 3 4 করে চারটা এসছে, চারটা আসছে। চারটা আসছে, জি। কিন্তু অ্যানিমেশন পেইনে কয়টা দেখা যাচ্ছে? একটা একটা। একটা একটা। চারটা দেখার কথা না? ওই নিচে আবার আছে, ওই যে হ্যাঁ, অ্যারো দেওয়া এটাই তো আছে। শুনতে চাচ্ছিলাম। এক্সটেন্ড করার জন্য এই অ্যারোটা আছে, যেটা একটু আগে কিন্তু ছিল না। এইবার দেখেন 1 2 3 4 করে কি করেছে, সিরিজ গুলাকে বলছে চার্ট টু, অপশন ওয়ান কি, অনলি চার্টের বক্সটা, খেয়াল করেন বুঝেন। সিকোয়েন্স টু হচ্ছে সিরিজ ওয়ান, রাইট, সিকোয়েন্স থ্রি হচ্ছে সিরিজ টু, এভাবে করে এখন নাম্বারগুলো আছে। এবং এখন এখানে স্টার্ট টাইমটা কি হয়ে আছে দেখেন তো, সবগুলা অন ক্লিক। তার মানে স্লাইড শোতে যখন যাবেন, প্রত্যেকটা আসবে তো বটে, বাট আপনাকে একটা একটা ক্লিক করে করে আনতে হবে। আমি কিন্তু এখন ক্লিক করছি, হ্যাঁ। এইবার আপনি চান যে আপনি ক্লিক করে আনবেন না, আপনি সিরিজ ওয়ান প্রথমে এসে গেল, সেটা নিয়ে কথা বলবেন কিছুক্ষণ, তারপর সিরিজ টু আসুক, সেইটা নিয়ে কথা বলবেন 1 1/2 সেকেন্ড, তারপর সিরিজ থ্রি আসুক। এইবার আপনারা আমাকে বলেন, একজন দুইজন, আমি কি করব? আমি তো সিরিজগুলা বাই সিরিজ অ্যানিমেশন করে নিয়েছি, বাট টাইমিংটা আমি অন ক্লিকে রাখবো না। ওই যে অন ক্লিকের অপশনে বলেন দিলে বলেন, ওইখানে অপশন আসবে। হ্যাঁ,
ওই কোথায় যাব? একদম 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 উপরে ভেঙে ভেঙে গাইড করেন। এই যে এক রিবনে, হ্যাঁ, হুম, অন ক্লিকের মধ্যে যদি উইথ প্রিভিয়াস উইথ আফটার। কোনটা দিব আমি? আমি চাচ্ছি একটার নিয়ে কথা বলবো, তারপরে অন্যটা আসুক এবং কিছুক্ষণ সময় পরে আসুক। দুইটা চেঞ্জ করতে হবে, আমি ক্লু দিয়ে দিচ্ছি। ওই যে ডিউরেশন, টাইমটা দেওয়া লাগবে, আগে টাইমিংটা। বলেন উইথ স্টার্ট টাইম উইথ উইথ প্রিভিয়াস করব না ওইটাই আফটার প্রিভিয়াস হবে। আফটার প্রিভিয়াস একটার হবে? একটার পর একটা আসবে, আর ওই হুম, যে আচ্ছা আগে এটা একটাতে থাকি। শুভঙ্কর ভাই, আফটার প্রিভিয়াস হবে তো একমত সবাই? জি জি একমত। কারো কনফিউশন আছে উইথ প্রিভিয়াস হবে কিনা? আমি কিন্তু যেহেতু গ্যাপ পড়েছে 7 দিনের, আমি একটু আবার এগুলা বুঝাচ্ছি। এজন্য এটা আফটার প্রিভিয়াস হবে আপু, হ্যাঁ? কারণ আমি কথা বলবো, প্রথম যেটা আসবে আমি সেটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো। ওকে, তো আফটার প্রিভিয়াস দিলাম। এইবার আমি যে কথা বলবো কিছুক্ষণ, দেন এই অবজেক্টটা আসুক চাচ্ছি, রাইট? ডে লাগবে, তাহলে আমি কি ডিউরেশন চেঞ্জ করব না ডিলে অ্যাড করব, কোনটা? ডিলে। হ্যাঁ, দিলে হবে। রাইট। কারো কোনো দ্বিমত? হুম। বাকিরা যারা না, আছি, মনির ভাই, এগ্রি শাহরিয়ার এগ্রি, ভাই, ডিলে। আপনারা তো এগ্রিড। যাদের নাম ডাকতেছি তাদের তো কথা বলতে হবে, আছে না নাই তো বুঝতে হবে। আফসিন আপু, আপু মনে হয় অনেকদিন পর জয়েন করলেন। হ্যাঁ, মনির ভাই বোঝা যাচ্ছে? আচ্ছা, মাইক অন, কোনো সমস্যা মনে হয়। রাইট, আমরা আফটার প্রিভিয়াস দিব এবং ডিলে অ্যাড করব। সো আমি একটু এখানে ডিলে অ্যাড করে দিলাম, প্রতিটাতেই সেই কাজটা করে দিলাম। আফটার প্রিভিয়াস, ঠিক আছে। ডিলে, যেহেতু কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আর এখানে টাইম করছি না। সো এই ক্লিক কর। ও মা, কি হলো? ও ক্লিক করার ছিল না তো, সরি, আমি তো আফটার প্রিভিয়াস দিয়েছি। প্রথমটা ক্লিক হবে, একটু টাইম যাবে। টাইমিংটা, ডিলেটা অনেক কম দিয়েছি, আমরা বাড়িয়ে নিব। বাট বোঝা গিয়েছে। তো চার্টের ক্ষেত্রে এই স্বাধীনতাটা আছে। হুম, আমরা চাইলে এভাবে বাই সিরিজ অর ইভেন বাই ক্যাটাগরি, মনে করেন যে এটা আপনার 2019 সাল, 20 সাল, 21 সাল, 22 সালের ডাটা। সো বাই সিরিজ না দিয়ে আপনি বাই ক্যাটাগরি, প্রতিটা বছর অনুযায়ী বর্ণনা করতে চাচ্ছেন, হলো, বাই ক্যাটাগরি করে দিলেন। এবার এসে এখানে আবার একটু চেঞ্জ করলেন, ঠিক আছে না? টেবিলে এই সুবিধাটা নেই, টেবিলের ম্যাম কারণে। এটা কি ফ্লাই ইন এই করতে হবে সবসময় না এই কাজটা? না 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 না, আপনি যে কোনো এফেক্টে করতে পারবেন। আমি ফ্লাইন দিয়ে দেখাচ্ছি, আপনি স্প্লিটে যান, একই জিনিস পাবেন চার্টের ক্ষেত্রে। সবগুলা এফেক্টের ক্ষেত্রে এটা পাবেন, নট অনলি ফ্লাইন, যে কোনো এফেক্টেই পাবেন, ঠিক আছে, ওকে ওকে। বাই ম্যাম ক্যাটাগরি। এইটা কি শুধু চার্টের ক্ষেত্রে, টেক্সটের ক্ষেত্রে তো এটা আসবে না, শুধু এক মানে অ্যাজ অন অবজেক্টিভ আসতেছে। টেক্সটের ক্ষেত্রে কি ভাই সিরিজ ক্যাটাগরি আছে? না না না, এটা তো নাই, এই জন্য তো আর কি জিজ্ঞেস হ্যাঁ, করতেছিলাম। হ্যাঁ, খালি চার্টের ক্ষেত্রে আসবে। জি টেক্সটের জি জি। ক্ষেত্রে তো টেক্সট স্পেসিফিকটা দেখলাম, আমরা বাই লেটার করা যায়, বাই ওয়ার্ড করা যায়। চার্টের ক্ষেত্রে দেখছি বাই ক্যাটাগরি পারবেন, বাই সিরিজ পারবেন, হ্যাঁ। সো সুযোগ আছে, টেবিলে সুযোগটা নাই, এটা বলছিলাম। আমরা টেক্সট এবং চার্টে যেরকম অ্যানিমেশন একটু স্প্লিট করতে পারি, টেবিলে ওই সুযোগটা নাই, ঠিক আছে। জি জি, এখন বুঝতে পারছি। ওকে, এতটুকু ক্লিয়ার। খুবই সহজ জিনিস, কিন্তু আমরা একটু চোখ খুলে তাকাই না। একটাই হয়তো বা চার্টে তো আমরা অ্যানিমেশন দিয়েও না সত্যি বলতে, বাট লজিক ইজ দেওয়া যায় এবং খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে এক্সপ্লেনও করা যায়। চার্টে যারা ফাইন্যান্সে কাজ করি বা সাপ্লাই চেনে কাজ করি, সুন্দর করে কিন্তু এই এফেক্ট গুলা কাজে লাগানো যায়। ওকে, গেল। 3D অবজেক্টের অ্যানিমেশন একটা বলেছিলাম, একই সাথে 3D অ্যাড করা দেখিয়ে দিই। এই যে ইনসার্ট থেকে 3D মডেল পেয়ে যাবেন। হুম, 3D মডেল একটা আছে। সো মনে করেন যে আপনি, কি হতে পারে, চেয়ার, আপনি একটা চেয়ারের সেলসম্যান, নতুন ডিজাইনের খুব আর্গোনমিক্স ফ্রেন্ডলি একটা চেয়ার লঞ্চ করতেছেন। এরকম কিছু একটা, যেটা এজ আ 3D আপনি আপনার ইয়েতে অ্যাড করেছেন।
একটু দেখি, এবার অ্যানিমেশনসে চলে আসি। প্রথমত 3D অবজেক্ট অ্যাড করার কারণে, যেহেতু অবজেক্ট অ্যাড করেছেন, 3D মডেল বলে একটা ঘর আছে, হ্যাঁ। দেখেছিলাম না আমরা শেপের ক্ষেত্রে, আইকনসের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট হেল্পার ট্যাব চলে আসে। সিমিলার ভাবে 3D অবজেক্টের জন্য কিছু এরকম ফরম্যাটিং চলে আসছে। এটা এভাবে আপনারা ঘুরিয়ে এটার ভিউ চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, সমস্যা নেই। যেটা দেখানোর জন্য এটা অ্যাড করলাম, দ্যাট ইজ অ্যানিমেশনস। অ্যানিমেশনস এর ক্ষেত্রে দেখেন তো, 3D বলে একটা নতুন ঘর অ্যাড হয়েছে। এই যে এন্ট্রান্স, এমফেসিস, এক্সিট, এগুলো তো থাকেই সচরাচর, রাইট? যেহেতু আপনি একটা 3D অবজেক্ট ইনসার্ট করেছেন, সেজন্য স্পেসিফিক 5টা অ্যানিমেশন অ্যাড হয়েছে। এর বাইরে 3Dর উপরে আর কোনো অ্যানিমেশন দিতে পারবেন না। সো এরকম টার্ন টেবিল দেখছেন, এটা ঘুরছে, ডিউরেশনটা 20 সেকেন্ড দেওয়া। আমি যদি একটু কমিয়ে দিই, 15 করে দিই, তাহলে আরেকটু দেখেন, অন্য স্লাইডে দেওয়া দরকার ছিল। উম, এই যে দেখছেন, চেয়ারটা ঘুরছে, চমৎকার একটা ভিউ। যে কোনো অবজেক্টকেই অ্যাজ আ 3D মডেল অ্যাড করে এই টার্ন টেবিল এফেক্টটা কিন্তু আমরা প্রায় দেখি। সোলার সিস্টেমের একটা কোনো ইয়ে দেয়া হয়েছে, আমি জাস্ট মাথায় যেটা আসলো, সোলার সিস্টেম, সৌরজগতের একটা ফুল ভিউ দেয়া আছে এবং এটা ঘুরছে, পৃথিবী ঘুরছে। সো ওই এফেক্ট গুলো অ্যাকচুয়ালি দেয় এই 3Dর মধ্যে টার্ন টেবিল অ্যানিমেশনটা দিয়ে। জাম্প অ্যান্ড টার্ন, কোনো যদি ড্রোনের একটা পিকচার এখন এখানে অ্যাড করতেন, তারপর দিয়ে দিতেন যে সেই ড্রোনটা ঘুরতেছে, ঘুরে একটা জাম্প দিয়ে আবার বসে গেল, এই টাইপের এফেক্ট গুলো আছে 3D অ্যানিমেশনের ক্ষেত্রে। ঠিক আছে, জাস্ট একটু দেখিয়ে দিলাম, কঠিন কিছু না, যে এগুলো এক্সিস্ট করে, এটাই। ওকে, সো কোনো প্রশ্ন এত পর্যন্ত? সহজ ছিল? হুম। সহজ না ম্যাম, প্র্যাকটিস করতে করতে সহজ হবে আর কি। হ্যাঁ, যাক, এটাই সত্যি কথা শুনতে চাচ্ছিলাম। কেউ কেউ বলে দিতেই পারে, আপু সহজ বলছে মানে প্র্যাকটিসটা সহজ। জরুরি, প্র্যাকটিস হ্যাঁ, জরুরি। প্র্যাকটিসের উপরে কিছু নাই, প্র্যাকটিস তো করতে হবে। সো বাট এমনি বোঝা গিয়েছে জিনিসগুলো? হ্যাঁ। ওকে, সো অ্যানিমেশনের পার্টটা গেল। কাস্টম স্লাইড শো, এটাও একটু ইন্টারেস্টিং জিনিস, ছোট্ট করে দেখিয়ে দিই। নাম থেকেই বোঝা যাচ্ছে স্লাইড শো কাস্টমাইজেশন। এখন এখানে আমার 7টা স্লাইড আছে। সাধারণত আমরা কি করি, প্রথম স্লাইড থেকেই স্লাইড শোতে চলে যাই এবং 1 2 3 4 5 6 7 করে সব স্লাইড দেখাই, তাই না? কিন্তু এখন তো এখানে স্লাইড কম, ধরেন 70টা স্লাইড আছে। আপনার অডিয়েন্সের জন্য 70টা স্লাইডই জরুরি না, হতে পারে। ঠিক আছে, কিরকম, যেমন আমাদের অফিসে কিছু স্লাইড এইচআর এর জন্য জরুরি, কিছু স্লাইড ফাইন্যান্সের জন্য জরুরি। আমি কি করেছি, আমি অ্যাজ আ ফুল স্লাইড প্যাক, কোম্পানির প্যাক হিসাবে আমি 50টা স্লাইড রেডি করে রেখেছি। হুম, তখন আমরা কি করি সাধারণত, যদি এইচআর হেড এসে বলে যে আপনি আমাকে খালি এইচআর এরটা দেখান, এইখান থেকে গিয়ে গিয়ে আমরা খুঁজি, তাই না, কোনটা ওনার স্লাইড, তারপর আমরা স্লাইড শোতে যাই, ঠিক না? যার যেই স্লাইড জরুরি সেখান থেকে স্লাইড শোটা স্টার্ট করি, এভাবেই তো করি নাকি? খুঁজে বের করি যে যেটা দেখতে চাচ্ছে। এইটা না করে এখন আমরা স্লাইড শো কাস্টমাইজ করব, বানিয়ে রাখবো। স্লাইড শো ঘরটাতে চলে আসছি, এখন কিন্তু আমরা নতুন জায়গায় ঢুকছি, স্লাইড শো ঘর। এই স্লাইড শোর মধ্যে কাস্টম স্লাইড শো বলে একটা জিনিস আছে। মনে করেন আমি এখন এই 7টা দিয়ে উদাহরণ দিই। এজেন্ডার আন্ডারে আমি 2টা স্লাইড রেখেছি, চার্টসের একটা স্লাইড রেখেছি, হাইপার লিঙ্কের স্লাইড রেখেছি, হ্যাঁ। আমি মনে করছি যে আজকের এই ফোরামের জন্য আমি খালি হাইপার লিঙ্কের এই 2টা স্লাইড এবং থ্যাংক ইউ স্লাইড দেখাবো। তো আমি এইটা একটা শো হিসাবে বানিয়ে সেভ করে রাখবো। অথবা হতে পারে আমি খালি টেক্সট এবং চার্টের অ্যানিমেশন 3 এবং 4 নম্বর স্লাইড শো দেখাবো। হুম, সো এই দুটাকে নিয়ে আমি একটা স্লাইড শো বানিয়ে রাখবো। এই কাজটা আমি করব হচ্ছে কাস্টম স্লাইড শো নামক ঘর থেকে। আবারও বলছি, খুব খুব সহজ, বাট
খুব আমাদের এখন এগুলো হচ্ছে আপনারা যারা প্রেজেন্টেশন বানান তাদের লাইফকে ইজি করার তরিকা। ঠিক আছে, কাস্টম স্লাইড শোতে যাব। আমার একটা কাস্টম শো বানানো আছে দেখে এখানে নাম দেখতে পাচ্ছেন। আপনারা যারা আমার সাথে চেক দিচ্ছেন তাদের এখানে নো শোজ লেখা থাকবে, হ্যাঁ, কারণ আপনারা এখনো কোনো কাস্টম শো বানাননি। যেহেতু আমি বানিয়েছি, যতগুলো আমরা বানাবো এখানে লিস্ট আকারে থাকবে। সো এখন আমি নতুন একটা শো কিভাবে বানাতে হয় সেটা দেখাবো। কাস্টম শোজে গেলাম, আপনারাই বলেন তো কোথায় যেতে হতে পারে। কাস্টম শোজ ট্যাবটা ওপেন হয়েছে, আমি একটা নতুন কাস্টম শো বানাবো, কোথায় যেতে হতে এডিট পারে? এডিট এডিট না আচ্ছা, নিউ। নিউ। এডিট দিলে আমার এই যে কাস্টম শো 1 হয়ে আছে এইটাকে আমি এডিট করতে পারবো। যেহেতু আমি নতুন একটা বানাতে চাচ্ছি, আমি যাব নিউতে, রাইট? এইবারে আমি চাচ্ছি 5 6 7 নাম্বার স্লাইড নিয়ে কাস্টম শো বানাবো। কি করতে হতে পারে দেখি কারো মাথায় এসে কিনা, আপনারাই বলবেন। ওইগুলো সিলেক্ট করতে হবে। 5 ছয় 6 7 সাত সিলেক্ট করে অ্যাড দিব, তাই না? অ্যাড এদিকে চলে দিতে আসবে। হবে, এই তো বুঝে গেছেন, অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখানের মধ্যে দেখেন তো আমার এখানে সিরিয়ালে আছে কি 5 6 7, তাই না? আহ এই স্লাইডের হুম। পরে এই স্লাইড এবং লাস্টে থ্যাংক ইউ স্লাইড। এইবারে স্লাইড শো কাস্টমাইজ করার একটা মজা আছে। মজা হচ্ছে আপনি যদি শো এর মধ্যে খেয়াল করেন, নট ইন দ্য স্লাইড, আপনার স্লাইড শো এর মধ্যে সিকোয়েন্স চেঞ্জ করতে চান, সেইটা এখানে আপ ডাউন দিয়ে করতে পারেন। খেয়াল করেন 7 নম্বর স্লাইড হচ্ছে আমার থ্যাংক ইউ স্লাইড, এটা এখন আমার শোতে 1 নম্বর স্লাইড, রাইট? ওকে দেন, ক্লোজ করেন। আমার এইখানে কি সিরিয়াল চেঞ্জ হয়েছে 5 6 7-এ? জি না। আমার স্লাইডে কিন্তু সিরিয়াল চেঞ্জ হয় নাই, বাট আমি যখন এই কাস্টম শোটা সিলেক্ট করব, সে সরাসরি আমাকে স্লাইড শোতে নিয়ে যাবে ওই 5 6 7 নাম্বার স্লাইড নিয়ে। কিন্তু যেহেতু আমি শো এর মধ্যে 7 নম্বর স্লাইডটাকে উপরে নিয়ে আসছি, সে সেইটা দিয়ে স্লাইড শো স্টার্ট করছে। বুঝতে পেরেছি? এইটা আমাদেরকে কাজের সুবিধা দেয় কিভাবে। হতেই পারে আপনি অনেকগুলো স্লাইড বানিয়েছেন, এইচআর এর জন্য এবার স্লাইড কাস্টমাইজ করেছেন, স্লাইড শো যখন দিবেন গুরুত্বপূর্ণ স্লাইডটা সামহাও আপনার এখানে স্লাইডের পিছনে আছে, কোনো সমস্যা নাই। আপনি শো এর মধ্যে এখানে এডিটে চলে যাবেন, এখান থেকে সিকোয়েন্সটা আপ ডাউন করে নিতে পারেন উইদাউট চেঞ্জিং ইয়োর সিকোয়েন্স ইন দ্য স্লাইডস। খুব খুব সহজ জিনিস, রাইট? এবং আমাদের লাইফ ইজি করার মতো জিনিস, ট্রাস্ট মি, এটা আমি খুব ইউজ করি পার্সোনালি। আমার থাকে ফর এমডি, ফর বিজনেস হেড, আমার এরকম করে একটা স্লাইডের মধ্যে আমি ক্যাটাগরি করে রাখি। কারণ সব বান্দা সব দেখতে চায় না, ফাইন্যান্সের লোক খালি হচ্ছে নাম্বার দেখবে, ডেটরস দেখবে, আউটস্ট্যান্ডিং দেখবে, রাইট? সো ওইভাবে 2 3টা স্লাইড করে আমি কাস্টম শো বানিয়ে রাখতে পারি। ফাইন্যান্সের ঋণ, প্রতি কি রাগ আছে নাকি আপুর? না রে না রে ভাইয়া, রাগ নাই, কাজ করতে হয় তো সেজন্য বলতেছি। মানে হয় না, যারা যেটা খেতে চায় তার জন্য সবসময় রেডি রাখতে হয়, তো ওই ওই কনসেপ্ট থেকে বললাম। আমি কিন্তু ফাইন্যান্স, ফাইন্যান্সের লোক আর কি। ও আচ্ছা, সর্বনাশ করছেন। না রাগ নাই ভাই, রাগ নাই, গুরুত্ব দিচ্ছি, গুরুত্ব। আচ্ছা আচ্ছা। আপার আপার রাগ আছে বলে না, আমারও রাগ আছে। ফাইন্যান্সের উপরে ফাইন্যান্স বাদে সবাই রাগ থাকে, তো এটা সত্যি কথা বলতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, না আমাদের আমাদের সেলসের লোক তো, আমরা সেলসের সাথে ফাইন্যান্সের একটাই এ তো থাকে সবসময়। আমরা দেখি ভলিউম কাস্টমার আনবো, ওরা বলে কত প্রাইসে আনতেছো, সেলসের সাথে থাকে সবচেয়ে বেশি ফাইন্যান্সের। রাইট? কত প্রাইসে আনছো? প্রাইসে হবে তো, প্রাইস কবে বাড়াবা, এইগুলো সব আর কি। যাই হোক, সো এই যে আমরা কাস্টম করলাম, এডিটে গিয়ে নামও দেওয়া যায়। ধরেন এই যে এসসিএম ফর এক্সাম্পল, নামও দেওয়া যায়। এই জিনিসগুলো সহজ, ওটা আমরা একটু চিনে রাখি। স্লাইড শোর মধ্যে কাস্টম শো ক্রিয়েট করা যায়। এখন যদি আপনার কোনো কাস্টম শো ডিলিট করা লাগে, হতে পারে না যে অনেকগুলো বানিয়েছেন আর সামনে লাগছে না, কি করতে হতে পারে? এখান থেকে কেউ একজন, ধরেন এই কাস্টম শো 2টা আপনার আর লাগছে না, রিমুভ করলেই হবে, সিলেক্ট করে রিমুভ তারপরে করলেই রিমুভ। হবে, সিলেক্ট করে রিমুভ করলেই হবে। কঠিন লাগছে?
আমি বলেছিলাম একটু সহজ জিনিস শিখবো আমরা এখন। জিনিসগুলো কঠিন, জিনিসগুলো কিন্তু অতটা কঠিন না, আমরা জাস্ট কখনো হাঁটি নাই এই রাস্তায়, ঠিক আছে? কোথায় কি আছে আমরা জাস্ট দেখিনি, ঠিক আছে? সো পরের টপিকে যাই, পাসওয়ার্ড প্রোটেকশন এবং প্রিন্ট। পাসওয়ার্ড প্রোটেকশনটা আগে দেখাই। আচ্ছা, আপনারাই বলেন পাসওয়ার্ড প্রোটেকশন লাগ মানে কখন লাগতে পারে, কেন লাগতে পারে, এবং আমরা কেউ করছি কিনা, তিনটা প্রশ্ন করলাম। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। যদি কাউকে দিতে চাই, জি। তাই না, জি। দিতে গেলে যাতে সে এটাকে মানে চেঞ্জ করতে না পারে, এটা কি সেটা, হুম। যে এডিট করতে না পারে। রাইট। বা আমি আমি আমার একটা স্লাইড শো আমি করলাম, সে এটা চাচ্ছে যে আমাকে এটা দাও, আমি একটু দেখবো, কিন্তু হুম। সে যাতে এটা কপি করতে না পারে, আমারটা যাতে সেকেন্ড হুম। কপি না হয়। রাইট। রাইট, একদম একদমই ঠিক। আমরা কেউ কি করি প্রোটেকশন, পাসওয়ার্ড প্রোটেকশন? জি, এক্সেল শিটে করি। আচ্ছা, এক্সেল শিট, এক্সেল ওয়ার্কবুক তো ডিফারেন্ট। প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপু তো একটা পয়েন্ট বললেন, আরো একটা এমন হতে পারে, ধরেন কোনো কনফিডেন্সিয়াল ফাইল, হ্যাঁ কনফিডেন্সিয়াল ফাইল আপনি 10 জনের কাছে পাঠানোর কথা, আপনি ভুলক্রমে এমন আরেকজনের কাছেও পাঠিয়ে দিয়েছেন যার সেই ফাইলটা পাওয়ার কথা না, কনফিডেন্সিয়ালিটি ইস্যুতে, রাইট? সো এটাও কিন্তু একটা প্রোটেকশনেরই হতে পারে যে আপনি ভুলক্রমে কাউকে পাঠিয়ে দিয়েছেন। এখন আপনি যদি এমন একটা, এই যে পাসওয়ার্ড প্রোটেকশনটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে দুইভাবে দেওয়া যায়, অনেকগুলা উপায় আছে, আমরা সব দেখবো না, যে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট ও দুটাই খালি দেখবো। এক হতে পারে আপু যে ফাইলটা ওপেন করার জন্যই আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, শুধুমাত্র ওই 10 জনকে আপনি দিয়েছেন পাসওয়ার্ডটা, রাইট? তাদের কাছে থাকবে, তারা সেই পাসওয়ার্ড ইউজ করে ফাইলটা ওপেন করতে পারবে, রিড করতে পারবে। তাহলে বাই মিস্টেক যদি আপনি অন্য কারোর সাথেও শেয়ার করে দেন, কারো হাতে কোনোভাবে চলে যায়, যেহেতু তার কাছে পাসওয়ার্ডটা থাকবে না, সে কিন্তু ওপেন করতে পারবে না, ঠিক আছে? গেল ওয়ান টাইপ অফ প্রোটেকশন। সেকেন্ড হচ্ছে, এবার সে তো খুলে ফেললো, যখন আপনি পাসওয়ার্ড রিডিং এর জন্য প্রোটেকশন দিচ্ছেন, ওই পাসওয়ার্ড এন্টার করার সাথে সাথে সে পড়তে পারছে, এডিটও করতে পারবে। এখন আপনি চাচ্ছেন পাসওয়ার্ড ফাইলটা এতটাই কনফিডেন্সিয়াল যে সে প্রথমে খুলুক, ঠিক আছে, সে পড়বে, যেটা আপনি বললেন সে এডিট করতে পারবে না বা ইউজ করতে পারবে না, দ্যাট ইজ এডিটিংটাকে রেস্ট্রিকশন করতে চাচ্ছেন। সো দুই টাইপের পাসওয়ার্ড প্রোটেকশন আছে, ওয়ান ফর ওপেনিং দ্য ফাইল, ওয়ান ফর মডিফাইং দ্য ফাইল। হ্যাঁ, আমরা একটু মনোযোগ দিয়ে এখানে করে রাখি, আমি এখানের মধ্যে লিখেও দিই। একটা হচ্ছে ফর ওপেনিং ফাইল, ফর এডিটিং দি ফাইল, ঠিক আছে? এই দুইটাই আমরা দেখব। কোথায় আছে? ফাইলে, ইনফো, ওকে? ফাইল থেকে ইনফোতে গেলে উপরে একটা ঘর দেখবেন প্রোটেক্ট প্রেজেন্টেশন, ঠিক আছে? এই ওপেন রেড অনলি, রেস্ট্রিক্ট অ্যাক্সেস এগুলো আমরা দেখছি না, কারণ যেটা বললাম এগুলো খুব একটা আসলে কোনো প্রোটেকশন না, আমরা ইউজও করি না। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, দ্বিতীয় অপশনটা। এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে গেলে পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন, ওকে, মনোযোগ সহকারে খেয়াল করবেন, এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এইটা যার কাছেই থাকবে সে ফাইলটা ওপেন করতে পারবে, ঠিক আছে? সো যখন সে একবার ওপেন করে ফেলতে পারবে, সে ফাইলটা এডিটও করতে পারবে। ক্লোজ করি একটু ফাইলটা, হ্যাঁ, সেভ করে ক্লোজ করি, তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু খালি এখন ফর ওপেনিং পাসওয়ার্ড দিয়ে রেখেছি, 1 2 3 4, দেখেন এন্টার পাসওয়ার্ড টু ওপেন দি ফাইল এসেছে, দিলাম আমি পাসওয়ার্ড, ফাইলটা ওপেন হয়েছে, বাট ফাইলটা কিন্তু আমি এডিটও করতে পারছি। এখন আপনি চাচ্ছেন সে খালি ওপেন করে রিড করবে, রাইট? নো এডিটিং, ঠিক আছে? তার মানে কি এখন আপনাকে মডিফাইং এর জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। এই স্টেপটা আমরা একটু লিখে রাখি অথবা মনে রাখবো, যারা নোট করছেন তাদেরকে বলবো যে লিখে রাখেন। এটা সহজে চোখে পড়ে না, ফাইল থেকে ইনফোতে, সরি ফাইল থেকে নট ইনফো, ফাইল থেকে সেভ অ্যাজে যাবো এবার, হ্যাঁ, নট ইনফো। দেখেন
আমারও আউট অফ প্র্যাকটিস, আমিও ভুলে গেছি। সেভ অ্যাজে গেলাম, ব্রাউজ করছি, যেই ফোল্ডারে আপনি ফাইলটা সেভ করবেন সেখানে চলে আসলেন। ওকে, সাধারণত আমরা এখান থেকে সেভ করি, এখানে আবার পাসওয়ার্ড করি। বাম দিকে একটা ছোট্ট ঘর আছে, সাইলেন্ট ঘর, টুলস, এখান থেকে জেনারেল অপশনসে চলে যাবেন। আবার দেখাই, আমি এবার ফাইল থেকে ইনফোতে না, ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে ফাইলটা যে লোকেশনে আমি সেভ করতে চাচ্ছি সেই ডায়লগ বক্সটা ওপেন করেছি। সেভ আমি করব না, আমি চলে আসব টুলস থেকে জেনারেল অপশনসে। এইখানে আসলে দুটা ঘর দেখতে পারবেন, ওয়ান ইজ পাসওয়ার্ড টু ওপেন, যেটা আমরা অলরেডি দিয়ে রেখেছি, রাইট? আরেকটা ঘর ফাইল শেয়ারিং সেটিংস ফর দিস ডকুমেন্ট, পাসওয়ার্ড টু মডিফাই। মডিফাই মানে আপনি কি ফাইলটা চেঞ্জ করতে পারবেন কি না। এইখানে এবার আবার আপনাকে দিয়ে দিতে হবে আপনার পাসওয়ার্ড। ওকে, রিএন্টার করতে হবে, কোনোই সমস্যা নেই, করলাম, ওকে দিলাম, সেভ দিলাম। ঠিক আছে, ক্লোজ করি, একটু ফাইলটা ওপেন করি। সে আমাকে এবার কি চাচ্ছে, এন্টার পাসওয়ার্ড টু ওপেন দ্য ফাইল, এটা হচ্ছে প্রথম পাসওয়ার্ডটা ফাইল ওপেন করার জন্য যেটা। ওকে, এইবারে সে আবার আমাকে প্রম্পট করেছে, দিস ইজ রিজার্ভড বাই A0056, আমি এন্টার পাসওয়ার্ড টু মডিফাই অর ওপেন রিড অনলি। এইবার আমি যদি আপনাদেরকে মডিফাই করার জন্য পাসওয়ার্ডটা না দিয়ে থাকি, আপনাদের কাছে অপশন কি? আপনাদের কাছে মডিফাই করার পাসওয়ার্ডটা নাই, এবার তাহলে অপশন কি? তো রিড অনলি হবে তাহলে। রিড অনলি। অনলি রিড অনলি। পাসওয়ার্ড দাও ফর মডিফাই করার জন্য, অথবা খালি খুলে বসে বসে পড়ো। এটা আর কিন্তু এডিট করতে পারবেন না, পারবে না, যার সাথে ওই মডিফাই এর পাসওয়ার্ডটা থাকবে না। বুঝতে পেরেছি? কার্সার কার্সারটা যে লাফালাফি করে এটা এডিট হয় না? কার্সর লাফালাফি করতেছে, বাট আমি টাইপ করতেছি, টাইপ নিচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে, এডিট এডিট হবে না। বুঝা গিয়েছে? সো আপু দুই, এটা আরেকবার একটু রিভিউ করেন, 2 মিনিট। হ্যাঁ, শিওর। এটা তাহলে তো আগে আমাকে কি মডিফাই পাসওয়ার্ড অ্যাড করাটা? হ্যাঁ, দুটোই দেখেন আর একটু, এই দুই আচ্ছা মিনিট ঠিক আছে, প্রথম অপশনটা হচ্ছে, তাহলে আমাকে তো একটু পাসওয়ার্ডটা ইয়ে করে আসতে এটা হবে। তো খুবই একটা ইন্টারেস্টিং জিনিস আর কি, এটা আগে জানতাম না কখনো। দাঁড়ান, এটা আমার মুছে আসতে হবে তাইলে। একটু মুছে আসতে হবে, জেনারেল অপশনস থেকে পাসওয়ার্ডটা তুলে দিলাম। হুম, আচ্ছা, কেউ বুঝছেন মতো কেউ আছেন? দেখি, রিভিশনও নিয়ে নি, লাস্ট ক্লাস তো। কেউ একজন আমাকে গাইড করেন তো, আমি প্রথমে খালি ওপেন করার জন্য পাসওয়ার্ড দিব, কোথায় যাব? ফাইল, ফাইল, তারপর তারপরে ইনফো, ইনফো, তারপর প্রোটেক্ট ওই যে হ্যাঁ ওইটাতে, প্রেজেন্টেশন, জি জি এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, রাইট? জি ওকে, গুড, দিয়ে দিলাম 1 2 3 4। ওকে, 2 3 4 তারপর দিতে হয়, দিলাম, কোনো সমস্যা নেই। এইবার আমি হচ্ছে কি এডিট করাটা রেস্ট্রিক্ট করবো, রাইট? জি। তখন আমাকে যেতে হবে ফাইল থেকে সেভ অ্যাজ, আর ইনফোতে না। তখন সেভ অ্যাজে সেভ এজ, গিয়ে, সেভ অ্যাজে গিয়ে আমি ব্রাউজ ব্রাউজ, করব, যেখানে আমি আসলে সেভ করতে চাচ্ছি। এটা পরিচিত উইন্ডো ওপেন হইল। সেভের পাশে টুলস বলে একটা ঘর আছে, টুলস থেকে চলে যাব জেনারেল অপশনস। জেনারেল ওকে, অপশন, ওকে ওকে। টুলস থেকে জেনারেল অপশনস, এইখানে আপনি ওপেনিং এর পাসওয়ার্ড যেহেতু একবার দেওয়া আছে, সেটা বসা আছে, পাসওয়ার্ড টু মডিফাইতে গিয়ে দিয়ে দিবেন আপনার এডিট রেস্ট্রিক্ট করার পাসওয়ার্ড। মানে দুইটা পাসওয়ার্ড দিতে হবে না ম্যাডাম? হ্যাঁ, হ্যাঁ, আপনার ওপেন করার জন্য এবং মডিফাই করার জন্য দুবার দিতে হবে। ঠিক আছে, জি। বাকিরা আছেন? বুঝা যাচ্ছে? আপু এখন আমি পাসওয়ার্ডটা জি। মানে পরিবর্তন করে দিতে চাচ্ছি, তখন আবার কি করতে হ্যাঁ, হবে? তখন ওই যে আবারও
জ্বালা, এই পাসওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে 3 2 1 পরিবর্তন করেন বা ডিলিট করেন, যেটাই করতে চান আপনাকে ফাইল থেকে সেভ অ্যাজ এ ব্রাউজে গিয়ে জেনারেল অপশনসেই যেতে হবে। ও ওইখান থেকে আবার এই- ওইগুলো বাদ দিয়ে দিতে হবে না? হ্যাঁ, এখান থেকে বাদ দেবেন বা চেঞ্জ করেন, যেটাই করেন না কেন এখান থেকে করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝছি, তো ওকে দিলে ওকে। হুম, এখন আনতেছি। ঠিক আছে। হ্যাঁ 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 ওই হ্যাঁ ফাইল, ভাতগুলো ওটার মধ্যে রেখে দাও, হ্যাঁ। ফাইল, সেভ অ্যাজ, ব্রাউজার পাশে অপশনটা ছিল টুলস, টুলস থেকে চলে যাব জেনারেল অপশনস। ওকে, তো আমরা ছোট্ট একটা ব্রেক নিতে পারি এখন, একদম অন টাইম আছি, 1 ঘন্টা হয়েছে। জি আপু নেন। 3টা জিনিস দেখে ফেললাম, হাইপারলিঙ্ক এন্ড অ্যাকশন বাটন খুব ইজি জিনিস। ব্রেকের পর ইনশাল্লাহ দেখি তাহলে যতটুকু যা দেখিয়েছি বুঝতে পারছি আমরা, জি 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 বুঝছি। বুঝছি। শিখছি আমরা কিছু নতুন, একদম লাস্ট ক্লাস আজকে। জি ওকে, সো আমরা 5 মিনিটের একটা ব্রেক নিই, ব্রেকের পরে যদি কোনোটা আবার রিভাইজ দেওয়া লাগে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জি জি। 9টা 2, 5 হলে 9টা 7। ওকে।
আমরা আছি। জি আপু। জি ওকে, আপু আছে। আকিলা, ঠিক আছে, গুড, একদম অন টাইম। সো যতটুকু যা দেখলাম, আমরা টেক্সট এবং চার্টের অ্যানিমেশন স্টাইল নিয়ে কিছু কাজ দেখলাম, স্লাইড শো কাস্টমাইজ করা দেখলাম, অ্যান্ড পাসওয়ার্ড প্রোটেকশন। এই তিনটা টপিক নিয়ে কোনোটা আবার রিপিট করব বা কোনো প্রশ্ন পরেরটাতে যাওয়ার আগে? জিনিসগুলো খুব ছোট্ট ছোট্ট, প্র্যাকটিসের ব্যাপার এবং মনে রাখার ব্যাপার। সো এই আগাবো। জি, আগান ম্যাম। জি। ঠিক আছে, ওকে। সো পাসওয়ার্ড প্রোটেকশনের সাথে আমি প্রিন্টটা রেখেছিলাম, তাই দেখিয়ে দিই। প্রিন্ট করতে আমরা ফাইল থেকে প্রিন্টে যেতে পারি অথবা কন্ট্রোল P, হ্যাঁ, একই জিনিস। সো এখান থেকে হতে পারে, এখন আমার এখানে কয়টা স্লাইড আছে? 7টা। ধরেন 70টা স্লাইড আছে, 70টা স্লাইড আমি প্রিন্ট করতে চাচ্ছি না, রাইট? আমার হয়তোবা স্পেসিফিক 3টা 4টা 5টা স্লাইড লাগে। এরকম যদি করতে হয়, আমরা কি করি সাধারণত? এখান থেকে একটু দেখে নিই, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, এভাবে নোট ডাউন করি বা মনে রাখি, তাই না, কোন কোন পেজ নাম্বার গুলো লাগছে। তারপরে তো ফাইল থেকে প্রিন্টে যাই, এখানে স্লাইডস বলে যে ঘরটা আছে, যারাই আমরা করি, এখানে 2,3,5 এভাবে করে টাইপ করি, তাই না? অনেকগুলো জিনিস মনে রাখতে হয়, একটু ব্যাক এন্ডে আমাদেরকে লিখে রাখতে হয় বা মুখস্থ, মানে একটু মেমোরাইজ করে নিয়ে গিয়ে ওখানে নাম্বারটা লিখতে হয়। এত কষ্ট না করে যদি আমার লাগে, ফাইল থেকে প্রিন্ট, যদি আপনি প্রিন্ট আউট স্লাইডস করতে চান তাহলে তো হলো, বাট এরকম যদি সিলেক্টিভ স্লাইড প্রিন্ট করতে হয়, তাহলে আমরা যেটা করতে পারি, একবারেই এখান থেকে কন্ট্রোল প্রেস করে যে কটা স্লাইড আমার প্রিন্ট করা লাগবে, হুম, দেখতে 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 আমি সিলেক্ট করে নেই। 7টা আছে দেখে ওরকম মনে হচ্ছে না, বাট ইমাজিন করেন 70টা স্লাইড, 20টা স্লাইড, হ্যাঁ, সব লাগছে না। এরকম হয় কিন্তু মাঝে মাঝে, সব স্লাইড আমরা প্রিন্ট করতে চাই না। কন্ট্রোল প্রেস করে জাস্ট সিলেক্ট করে নেন, ফাইলে আসেন, প্রিন্টে আসেন, যেই জায়গায় প্রিন্ট অল স্লাইড করা আছে, এইবারে আপনারা দেখতে পারবেন প্রিন্ট সিলেকশন। দ্যাট মিনস অনলি প্রিন্ট দি সিলেক্টেড স্লাইড। কাজ কিন্তু কিছুটা হলেও সহজ হয়ে গেল, আপনাকে ওই মুখস্থ করে রাখতে হচ্ছে না কত কত নাম্বার স্লাইড আপনার প্রিন্ট করতে হচ্ছে। হ্যাঁ, এখন এখানে কিন্তু নিচে আপনারা দেখছেন কিনা, স্লাইড কিন্তু যে 4টা সিলেক্ট করেছি ওই 4টারই লিস্ট আসছে। ওকে, আরো কিছু সুন্দর জিনিস আছে। যেহেতু আমরা একটু ব্যাকে যাই, সেকশন ক্রিয়েট করা আমরা দেখেছিলাম প্রথম দিকে, রাইট? আমি এখন এখানে কিছু সেকশন ক্রিয়েট করে রেখেছি। এজেন্ডা বলে একটা সেকশন আছে, যেটার আন্ডারে 2টা স্লাইড, চার্টের আন্ডারে 1টা স্লাইড, হাইপার লিঙ্কের আন্ডারে 3টা স্লাইড। অফিসের সাথে মিলান বা একাডেমিক্স এর সাথে মিলান, যে কারো রিসার্চ পেপার ইন্ট্রোডাকশন বলে কিছু স্লাইড বা সেকশন, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল স্টাডি বলে কিছু স্লাইড বা সেকশন, অথবা জবের সাথে যদি মিলান আবার চলে আসবে কোয়ার্টারলি সেলস, নেক্সট ইয়ার বাজেট, এরকম করে কিছু কিছু স্লাইড নিয়ে আমরা সেকশন ক্রিয়েট করে রাখছি। এবং কোনো একটা কারণে আপনার ওই পার্টিকুলার খালি বাজেট রিলেটেড স্লাইড গুলো বা সেকশনটা প্রিন্ট করতে হচ্ছে, সহজ কাজ। যেহেতু সেকশন করা আছে, এখন প্রিন্টের মধ্যে আপনি সেকশন গুলাও আলাদা আলাদা ভাবে অপশনে পেয়ে যাবেন। সাধারণত এই সেকশন ঘরটা বা কাস্টম শোজটা আমরা দেখি না, যেহেতু আমার এই স্লাইডে আমি এখন সেকশন করেছি এবং আমি কাস্টম শো করেছি। দেখেন তো, বিষয়টা আমার কাজের ক্ষেত্রে কিন্তু আরেকটু প্রোডাক্টিভ হতে পারছি আমি। তো এই সেকশন করার বা কাস্টম শো করার কিন্তু বেনিফিট একটা দুইটা না, মাল্টিপল বেনিফিট আছে। প্রিন্টিং এর ক্ষেত্রেও কিন্তু আপনাকে সে সহজ করে দিচ্ছে। হুম, যাদের সেকশন থাকবে না তাদের কিন্তু এই 2টা ঘর থাকবে না, কাস্টম শোজ বা সেকশন, এই অপশন 2টাই আপনারা দেখবেন না। এই 4টা থাকবেন: প্রিন্ট অল স্লাইড, প্রিন্ট সিলেকশন, প্রিন্ট কারেন্ট স্লাইড। এটা বোঝা যাচ্ছে আমি যেই স্লাইডটা সিলেক্ট করা অবস্থায় এই প্রিন্টে আসবো, সেটা নিবে খালি প্রিন্ট কারেন্ট স্লাইড দিলে। ওকে, এটা তো গেল স্লাইড প্রিন্টিং এর ব্যাপার। এখন ধরেন আমাদের এই মিটিংটা, আমাদের এই ক্লাসটা ফিজিক্যালি ফেস টু ফেস হচ্ছে। এখন আমি চাচ্ছি এই যে প্রতিটা স্লাইডের আন্ডারে ধরেন আমি কিছু নোট লিখে দিব, যে চার্ট ক্যান বি কাস্টমাইজড
সো অ্যান্ড সো, এরকম কিছু আপনাদের জন্য কি পয়েন্ট আমি লিখা রাখা চাচ্ছি নোটস পয়েন্টে, হ্যাঁ, নোটস নামক ট্যাবটাতে। এখন আমি কন্ট্রোল পি যদি যাই, স্লাইড স্লাইড প্রিন্টে না গিয়ে, ফুল পেজ স্লাইড যে আছে এখানে না গিয়ে আমি যাব নোটস পেজেস। খেয়াল করেন, নোটস পেজেসে গেলে কি হবে, প্রতিটা স্লাইডের আন্ডারে, যেই যেই স্লাইডের আন্ডারে আপনি নোটস সেকশনে কিছু লিখে রেখেছেন, এই যে চার্ট ক্যান বি কাস্টমাইজ আমার এখানে লেখা ছিল, সেজন্য এই লেখা সহ কিন্তু চলে আসছে। আমি কি করেছি, আমি ফুল পেজ স্লাইড থেকে জাস্ট নোটস পেজ করে নিয়েছি, করাতে আমার নিচের যে কি পয়েন্টস বা বুলেট পয়েন্টস গুলা লেখা থাকবে সেইটা এখন চলে আসবে প্রিন্টে। আরেকটা আছে হ্যান্ড আউট। হ্যান্ড আউট আমরা বলেছিলাম না, হ্যান্ড আউট হচ্ছে ফর অডিয়েন্স, মানে ধরেন আপনারা ফিজিক্যাল ফেস টু ফেস ক্লাসে হ্যান্ড আউট দিচ্ছি সবগুলো স্লাইডের। এই হ্যান্ড আউট প্রিন্টিং এর ক্ষেত্রে বুঝতেই পারছেন আপনারা দেখে, ওয়ান স্লাইড মানে একটা পেজে একটা স্লাইড থাকবে, দুইটা স্লাইড থাকবে, এভাবে। আইডিয়ালি বেস্ট টাইপ অফ হ্যান্ড আউট প্রিন্টিং অপশন হচ্ছে 3 স্লাইড, এই যে এটা। কেন? প্রতি পেজে 3টা স্লাইড থাকছে ছোট করে, এবং ডানে অডিয়েন্সের লেখার জন্য বা নোটস নেওয়ার জন্য কিছু স্পেস থাকে, গুছানো স্পেস, যেটা কিনা অন্যান্য সেটিংসে নাই। তো কেউ যদি হ্যান্ড আউট প্রিন্ট দিতে চান অডিয়েন্সের জন্য, আমরা যারা ট্রেনিং নিই ফিজিক্যালি তখন হ্যান্ড আউট প্রিন্ট নিই এবং 3 স্লাইডসটা নিই, তাহলে অডিয়েন্স একটু সুবিধা পায়, ইন্ডিভিজুয়াল স্লাইড অনুযায়ী যে যার মতো পয়েন্ট নোট ডাউন করতে পারে। ঠিক আছে, সো দেখেন, এক প্রিন্টিং এর মধ্যেই আমরা সবসময় প্রিন্ট অল স্লাইড করি, বাট আমি সেকশন প্রিন্ট করতে পারি, আমি নোটস প্রিন্ট করতে পারি, আমি হ্যান্ড আউটও প্রিন্ট করতে পারি। ওকে, সহজ সহজ জিনিস, সব ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু। তো সহজ জিনিস থেকে একটু সব সহজ পড়াইলে তো বোরিং হয়ে যাবে, একটু এবার নাড়া দিয়ে উঠি। হাইপারলিংক অ্যান্ড অ্যাকশন বাটন, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কঠিন লাগতে পারে যাদের কাছে একদম নতুন, বাট আমার মনে হয় কেউ কেউ ইউজ করেন। নবীন ভাই, ইয়াসমিন আপু, হাইপারলিংক ইউজ করা হয়? না, হাইপারলিংক ইউজ আচ্ছা, করি নাই। ওকে, ভেরি গুড। না ইউজ করলে তো আমার জন্য ভালো। কেউ আছেন হাইপারলিংক ইউজ করেছি পাওয়ার পয়েন্টে? নট এক্সেল, পাওয়ার পয়েন্ট। আচ্ছা, খুব ভালো। হাইপারলিংকটা কি জিনিস? এই যে আমি 3টা এক্সাম্পল আসলে এনেছি এবং আমরা এই 3টাই লিংক করব। নাম থেকেই বোঝা যাচ্ছে কোনো কিছু একটার সাথে আমরা লিংক করে দিব, রাইট? যেমন আমাদের এই কোর্সের সিলেবাস, আমি চাচ্ছি যে আমি এখানে ক্লিক করব, ও বাবা এখানে তো লিংক করা আছে মনে হয়। হুম, রাইট। আচ্ছা, সো আমি চাচ্ছি এই কোর্স সিলেবাসের উপরে আমি যখন ক্লিক করব আমাদের সিলেবাসটা ওপেন হোক। সো আই ওয়ান্ট টু লিংক দ্য সিলেবাস এই টেক্সট বক্সের সাথে। আমি চাচ্ছি এই এন্ড স্লাইডে যখন আমি ক্লিক করব সে আমাকে আমার শেষ স্লাইডটাতে নিয়ে যাক কোনো কারণে, অথবা এখন হতে পারে এখানে আমার কোম্পানি ওভারভিউ লেখা বা গত ইয়ারের প্রোফাইল লেখা, হ্যাঁ, এরকম কিছু একটা, কোনো একটা পার্টিকুলার স্লাইডের সাথে আমি লিংক করতে চাচ্ছি। অথবা আমি চাচ্ছি আমার প্রেজেন্টেশন দেয়া শেষ, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য সেশন, ফর মোর ইনফরমেশন ইউ ক্যান কন্ট্যাক্ট আস, এরকম কিছু একটা, যেখানে কিনা ক্লিক করলে সরাসরি সে আমার মেইল অ্যাড্রেস পেয়ে যাবে। সো 3 টাইপের লিঙ্কিং এর এক্সাম্পল দিলাম। এটা করতে হয় আমাদেরকে হাইপার লিঙ্ক ক্রিয়েট করার মাধ্যমে। কিরকম লিঙ্ক? ওকে, এই লিঙ্কও একটা অবজেক্ট। যে কোনো অবজেক্ট অ্যাড করতে হলে আমাদেরকে কোথায় যেতে হয়? যে কোনো অবজেক্ট আমরা পাওয়ার পয়েন্টে অ্যাড করতে চাইলে কোন ট্যাবে যেতে হয়? ইনসার্ট। ইনসার্ট। সো লিঙ্কও যেহেতু একটা অবজেক্ট, আমি ইনসার্ট ট্যাবের আন্ডারেই লিঙ্ক পেয়ে যাওয়ার কথা। এই যে লিঙ্কস বলে একটা গ্রুপ আছে, খেয়াল করেন এখন লিঙ্কসটা কিন্তু কালার্ড না। কেন? কারণ আমি কোনো অবজেক্ট সিলেক্ট করিনি তো, লিঙ্ক করব কি দিয়ে? তো আমি এই যে কোর্স সিলেবাসটা এখন সিলেক্ট করে নিলাম, দেখেন লিঙ্কস গ্রুপটা হয়ে গেছে, হুম, এনেবেলড হয়ে গিয়েছে। এখন আমরা এই 3টা জিনিস নিয়ে একটু কাজ শিখবো। সো সবচেয়ে সহজটা আগে দেখছি, লিঙ্ক,
রাইট? কোথা থেকে এসছে? ইনসার্ট থেকে লিঙ্ক। লিঙ্ক ক্রিয়েট করার একটা শর্টকাট কিও আছে, Ctrl+K। আমি লিখে দিচ্ছি, শর্টকাট কি, হ্যাঁ, ফর হাইপার লিঙ্ক। ওকে, Ctrl+K। যেই অবজেক্টের সাথে আপনি লিঙ্ক ক্রিয়েট করতে যাচ্ছেন ওটা সিলেক্ট করবেন, 1 নাম্বার স্টেপ। Ctrl+K দিবেন, এই উইন্ডোটা ওপেন হবে। অথবা আপনি যদি ইনসার্ট থেকেও লিঙ্কে আসেন, সেম অপশনটাই ওপেন হবে, ইনসার্ট হাইপার লিঙ্ক। খুব মনোযোগ দেবেন এই জায়গাটাতে, যেহেতু এটা নতুন আপনাদের জন্য। ইনসার্ট হাইপার লিঙ্ক, ঠিক আছে? একটু উপরে তুললাম আমি ইচ্ছা করেই। দেখেন তো কি ওপেন হয়েছে। আপনি 4 ভাবে হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। কি? এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। কিরকম? এক্সিস্টিং ফাইল মানে কি? আপনার ল্যাপটপে কোনো ফাইলের সাথে আপনি লিঙ্ক করতে চাচ্ছেন। ওই যে আমি যে উদাহরণ দিলাম, আমরা আমার যে কোর্স সিলেবাসটা আছে আমার ল্যাপটপে, সেটার সাথে আমি লিঙ্ক করব। অথবা কোনো ওয়েবসাইট, ধরেন কোনো নিউজ পেপারের লিঙ্ক দিলেন, হ্যাঁ, সেটা করা সম্ভব। সেকেন্ড লিঙ্কিং অপশন হচ্ছে প্লেস ইন দি ডকুমেন্ট। প্লেস ইন দি ডকুমেন্ট মানে কি? ডকুমেন্ট বলতে কি বোঝাচ্ছে? প্লেস ইন দিস ডকুমেন্ট। দিস ডকুমেন্টটা কি হতে পারে? কথা বলতে হবে একটু। আমার ফাইলে যেটা সেভ করা সেটা ফাইলে ডকুমেন্ট, কোনো সেভ করা প্লেস ইন ডকুমেন্ট। দিস ডকুমেন্ট। দিস ডকুমেন্ট মানে হচ্ছে এই যে যেই পাওয়ার পয়েন্টে আপনি কাজ করছেন, এটা একটা ডকুমেন্ট, ওপেন ও করা আচ্ছা যেই আচ্ছা ডকুমেন্ট। আচ্ছা, তার মানে রাইট? আমার এই পাওয়ার পয়েন্টেই আছে এটা, এরকম হ্যাঁ, কিছু। হ্যাঁ, আমার এই পাওয়ার পয়েন্টেরই কোনো একটা জায়গায় বা কোনো একটা স্লাইডের সাথে আপনি লিংক করতে চাচ্ছেন, ঠিক আছে? অপশন 2 গেল। অপশন 3টা ইউজ হয় না, ক্রিয়েট নিউ ডকুমেন্ট, মানে কোনো ডকুমেন্ট নাই, আপনি নতুন করে চাচ্ছেন একটা ডকুমেন্ট ক্রিয়েট হোক, সো এটা আসলে ইউজ হয় না। চতুর্থটাও ইউজ হয়, ইমেইল অ্যাড্রেস। ওই যে যেটা বললাম, কন্ট্যাক্ট আছে, কেউ ক্লিক করবে, চাচ্ছে যে মেইল টু asmol2509 একবারে চলে যায়, সেই মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সো আমরা এই 3টা অপশনই এখন কাজ করব, একটু দেখি। সো আমি কোর্স সিলেবাস সিলেক্ট করা আছি, তার মানে কি আমি সিলেবাসের সাথে লিংক করব। আমি চলে যাব এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। জাস্ট হচ্ছে ইন্টারফেসটা চেনানোর জন্য আমি 3টাই দেখাবো, জিনিসটা খুব ইজি। আমাকে এখন খুঁজে নিতে হবে আমার সিলেবাসটা আছে কোন ফোল্ডারে, ঠিক আছে? গিয়ে আমি কোর্স সিলেবাসটা সিলেক্ট করলাম, ওকে, হয়ে গেল। আপাতত থাকুক, কোনো চেঞ্জ দেখতেছি না, বাট হয়েছে। কন্ট্যাক্ট আস, কি বলছিলাম আমি? মেইল অ্যাড্রেস দিব, রাইট? ইমেল অ্যাড্রেসে গেলাম, যেহেতু আমি মেইল অ্যাড্রেস দিতে চাচ্ছি, এখানে যে কোনো একটা মেইল অ্যাড্রেস লিখলাম, ওকে, হইলো, কোনো চেঞ্জ দেখছি না। এন্ড স্লাইড, Ctrl+K। এন্ড স্লাইড মানে কি? কোথায় যাব আমি? প্লেস ইন দিস ডকুমেন্টে যাব, রাইট? সো আমি প্লেস ইন দিস ডকুমেন্টে চলে যাব, আমার 7 নাম্বার হচ্ছে এন্ড স্লাইড। চলে গেলাম, প্রিভিউ দেখিয়ে দিচ্ছে, গুড, ওকে দিলাম, রাইট? এইবারে আমি যদি স্লাইড শোতেও যেতে পারি, অথবা আমি আগে স্লাইড শোতেই দেখাচ্ছি কারণ এখানে চেঞ্জটা বুঝবেন আপনারা। এই যে দেখেন আমার কার্সার, যখনই কোনো হাইপারলিঙ্কড অবজেক্টের উপরে কার্সারটা নিবেন, সে একটা হাত হয়ে যাচ্ছে। হাত মানেই কিন্তু আমরা বুঝি যে এটা একটা লিঙ্ক, রাইট? এবং দেখেন ও কিন্তু বলেও দিচ্ছে যে এই এই যাচ্ছি এক সেকেন্ড। এই অবজেক্টটা কিসের সাথে লিঙ্ক, রাইট? ক্লিক করলে সে এখন আমার সিলেবাসটা ওপেন করে দিবে, আমার কোর্স সিলেবাসের সাথে লিঙ্কড ছিল, রাইট? এন্ড অফ দি স্লাইড ক্লিক করলে সে আমাকে লাস্ট স্লাইডে নিয়ে যাবে, ওকে? কন্ট্যাক্ট আসে যদি ক্লিক করি, এটা এখন বাইরে থেকে দেখাই, স্লাইড শোতে তো দেখলাম। কন্ট্যাক্ট আসে ক্লিক করার পরে জন্য আমাকে এখান থেকে যদি যাই আমরা, Ctrl+ক্লিক, দেখেন কার্সর নিলে সে বলেও দিচ্ছে Ctrl+ক্লিক টু ফলো দ্য লিঙ্ক, ওকে? ক্লিক করলে এবার সে মেইল ওপেন করে দিবে, আমার আউটলুক ওপেন করে দিবে মেইল করার জন্য, ঠিক আছে? সো এইবার যে লিঙ্ক অ্যাড করে ফেলেছেন, Ctrl+K, এই লিঙ্ক মনে করেন আপনি আর রাখবেন না, রিমুভ করবেন। যেটা হাইপার লিঙ্কড ওখানে রাইট ক্লিক করে
রিমুভ লিঙ্ক অপশনটা পাবেন। যেই অবজেক্টের সাথে কোনো কিছু লিঙ্কড না, সেখানে এই অপশনটা পাবেন না, অনলি পাবেন লিঙ্ক অপশন। বুঝা যাচ্ছে? যেহেতু আমার এখানে অলরেডি লিঙ্ক করা আছে, এজন্য আমি অ্যাডিশনাল কিছু অপশন পাচ্ছি, এডিট লিঙ্ক, রিমুভ লিঙ্ক, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, সো আমি এডিট লিঙ্কে চলে যাই, অ্যাড্রেস দেয়া আছে, লিঙ্ক। বুঝেছি আমরা হাইপারলিঙ্ক কি জিনিস, কোথা থেকে অ্যাড করতে হয়, কিভাবে জি করতে আপু, হয়। জি আপু, পারবো আমরা ইনশাল্লাহ করতে। জি ইনশাআল্লাহ। আপু। আচ্ছা, ওকে। অডিয়েন্সের ক্ষেত্রে তাহলে ওরা এটা কিভাবে বুঝবে? মানে আহ, এমন তো না ওই যে মানে অডিয়েন্সের ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজটা কি হবে? অডিয়েন্সের ক্ষেত্রে এটা কোনো অ্যাডভান্টেজ না, এটা আপনার অ্যাডভান্টেজ। কেন? আপনি আচ্ছা। দেখাতে চাচ্ছেন কোনো একটা কিছুর সাথে রেফারেন্স, রাইট? ও আচ্ছা, স্লাইড তখন শোতে আমি থাকা দেখাতে পারবো। অবস্থায় তখন আপনি সরাসরি দেখাতে পারবেন। অডিয়েন্সের জন্য না। না হলে আচ্ছা। কি হবে, ধরেন আপনি সিলেবাস দেখাতে চাচ্ছেন কোন একটা কারণে, আপনাকে স্লাইড শো থেকে বেরোতে হবে, রাইট? সেই হ্যাঁ, ফোল্ডারটা ওপেন করতে হবে, খুঁজতে হবে এক্স্যাক্টলি। এখান থেকে, আচ্ছা। রাইট? সো আপনি লিংক করে রাখতে পারেন। আমরা অনেক সময় কিছু সেলস ডাটা এক্সেলটা এখানে লিংক করে রাখি, সরাসরি আচ্ছা। এখানেই কিন্তু ওপেন হবে। হুম। ঠিক আছে। আচ্ছা। আহ, অথবা আপু একটা কিতাব অথবা বই। হ্যাঁ, ও হ্যাঁ, বই অ্যাড করতে পারবো মানে। বই পারবেন, যে কোনো ফাইল পারবেন, আচ্ছা, ভিডিওস পারবেন, সবই ভিডিওস। পারবেন। আচ্ছা, ও মানে কোনো লিংক, আরে হুম। আহ, মানে নেট থেকে ধরেন আমি কোনো হ্যাঁ, জার্নাল, হ্যাঁ কোনো হ্যাঁ, জার্নাল হ্যাঁ, করতে চাইলাম, সেটা হচ্ছে ওই যে ওয়েব পেজ যেটা না? রাইট, রাইট, এক্স্যাক্টলি। আমি এডিট লিঙ্কে যাই, এক্সিস্টিং ফাইল অর হ্যাঁ, ওয়েব ওয়েব পেজ, পেজ। আচ্ছা, রাইট? এখানে এসে এই যে অ্যাড্রেস, যেটা এই জায়গায় ওই লিঙ্কটা পেস্ট করে দেবেন। এটা আমি ওই জার্নালের কিটা রাখবো এখানে, মানে দই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা, না? অ্যাড্রেসটা, জার্নালটা যদি কোনো এইচটিটিপিএস মানে ওয়েব ওয়েব পেজের ওয়েব। লিঙ্ক হয়, হ্যাঁ, হ্যাঁ। ওইটা কপি দিবেন, ওই যে এখানে আমাদের থাকে না যে অ্যাড্রেসটা উপরে, হ্যাঁ, হ্যাঁ। এই বারে এখান থেকে এটা কপি দিবেন, কন্ট্রোল আচ্ছা, সি দিয়ে আচ্ছা, এখানে পেস্ট করে দিবেন, আচ্ছা, আচ্ছা। তাহলেই হবে। এটা তো আমার নেট থাকা লাগবে নাকি? নাকি হ্যাঁ, ওইটা হ্যাঁ, আমি আমাকে সেভ হ্যাঁ, করে হ্যাঁ, হ্যাঁ। রাখতে হবে? সেভ করে রাখলে না, তো আমি এমনিই দিতে পারবো ভাই। হ্যাঁ, আপনার যদি ল্যাপটপে পিডিএফ সেভ করা থাকে সেটা তো নেট লাগছে না, অন্য কিন্তু আপনি জিনিস। যদি জার্নালের মানে ওয়েবসাইট বা ওয়েব পেজের সাথে লিংক করেন তো ওপেন হুম। করতে নেট লাগবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আর স্ক্যানার থাকে না, অনেকে স্ক্যানার দেয় যে মোবাইলটা ধরলে যে আপনারা এখানে এটার হ্যাঁ, ইয়েটা হ্যাঁ, পাবেন, হ্যাঁ, ডিটেলসে পাবেন, সেটা হ্যাঁ। অপশন কি এখানে? না, এটার অপশনটা এখানে না, ওইটার জন্য আপনাকে একটা কিউআর কোড বানানো লাগবে, কিউআর কোড বানিয়ে অ্যাড করতে হবে। ও আচ্ছা, আচ্ছা। এটা আবার অন্য জিনিস। অ্যাডিন আছে, অ্যাডিনটা আমার আনফরচুনেটলি এটা ল্যাপটপ রিসেট দেওয়ার পর আর নামানো হয়নি, আমার ছিল। কিউআর এন্ড বারকোড স্ক্যান অ্যাড করা যায় এখানে, হ্যাঁ। তো সে নতুন নতুন কিছু কিউআর কোড বানিয়ে দেয়, সেটাই জাস্ট এখানে রাখবেন, দেন অডিয়েন্সরা স্ক্যান করতে পারে আর কি। এটা একটা ভালো জিনিস বলেছেন, আমি এটা সামহাও আবার করবো, দেখি ট্রাই করে। আমি নোট নিয়ে রাখতেছি। জিনিসটা খুব সিম্পল, এটা কিউআর কোডের একটা অ্যাড ইন থাকে, ওইটা ইনস্টল করা থাকলেই হয়। ঠিক আছে, আরেকজন কি জানি প্রশ্ন করছিল মনে হয়। ও, এখানে লিঙ্কটা করার পরে যদি আমি কাউকে সেন্ড করি, সে কি দেখতে পাবে তার ল্যাপটপে? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। তাই সে হচ্ছে, হ্যাঁ, এই যে এন্ড স্লাইডটা তো তার দেখতে কোনো সমস্যা নেই, নিয়ে যাবে এন্ড স্লাইডে, কন্ট্যাক্ট আসও নিয়ে যাবে। সমস্যা হবে এই যে কোর্স সিলেবাস। কেন বলেন তো? কোর্স সিলেবাসটা আমি লিংক করেছি কিসের সাথে? আমার ল্যাপটপে যে ফাইলটা আছে, তাই না? জি। আমার ল্যাপটপে ফাইলটা আছে, এখন এই ফাইলটা তো তার ল্যাপটপে যদি না থাকে, এখানে ক্লিক করলে তো সে খুঁজে পাবে না, তাই না? তার এক্স্যাক্টলি। ফাইলে, তার ল্যাপটপে ওই ফাইলটা যদি না থাকে তাহলে কিন্তু সে খুঁজে পাবে না। এইবার ধরেন আছে তার কাছে পিডিএফটা বা এক্সেলটা, কিন্তু ডিফারেন্ট কোনো একটা লোকেশনে আছে। আমরা টেবিল চার্ট লিঙ্কিং এর ক্ষেত্রে মনে আছে দেখেছিলাম, ফাইলে গেলে, ইনফোতে গেলে এখানে একটা অপশন আসতো ওপেন লিঙ্ক, টেবিল চার্ট লিঙ্কিং এর ক্ষেত্রে। আজকে একটু এই ফাইলটা দেওয়ার পরে আপনারা একটু ওপেন করে দেখবেন, আমার এখানে আসছে না, সেটা আপনারা পাবেন। কোর্স সিলেবাসের আমরা টেবিল চার্টের ইয়েতে দেখেছিলাম,
ফাইলে, ইনফোতে, নিচে আপডেট লিঙ্ক বলে একটা ঘর ছিল। কারো মনে আছে আপডেট লিঙ্ক বলে একটা অপশন আসতো এখানে? আচ্ছা, মনে না থাকলেও সমস্যা নেই, যেহেতু এটা লিঙ্কড ফাইল, ওই ফাইল থেকে ইনফোতে গেলে ওই অপশনটা পাবেন। ওখানে আপডেট করে নিতে হবে। ধরেন আপনার কাছে আছে আমার সিলেবাসের পিডিএফ, ওকে, অন্য কোনো ফোল্ডারে, ওই ফোল্ডারের লোকেশনটা ওখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ সম্ভব না, না? না, আদারওয়াইজ সম্ভব না। এই দুইটা কাজ করবে, এই যে মেইল টু আর এন্ড স্লাইড, বাট এটা তো এক্সটার্নাল ফ্যাক্টর, ডিপেন্ডেন্সি আছে, এটা কাজ করবে না। ওকে, সো লিঙ্ক ডিলিট করা তো বুঝলাম, রিমুভ লিঙ্ক দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আরেকটা যেটা লিখেছি অ্যাকশন বাটন, সেম কাজ, হাইপার লিঙ্কের মতো। ইনসার্ট থেকে অ্যাকশনে যেতে পারেন, অথবা আমরা ইনসার্টের শেপস নিয়ে যখন কাজ করেছিলাম তখন হালকা করে বলেছিলাম যে এই যে নিচে অ্যাকশন বাটন বলে একটা ঘর আছে, রাইট? সবার থাকবে, আমরা সবসময় উপরে ঘাটাঘাটি করি, নিচে আসি না। অ্যাকশন বাটনস এর মধ্যে দেখেন এই বাটনগুলা কিন্তু আমরা মোটামুটি চিনি, যারা এই মোবাইল ইউজ করি বা মিউজিক প্লেয়ার ইউজ করতাম আগে। হ্যাঁ, দেখেন এগুলা কি, আগে যাওয়ার বাটন, পরে যাওয়ার বাটন, একদম ফার্স্টে চলে যাওয়া, একদম শেষে চলে যাওয়া। MP3 প্লেয়ার বা মিউজিক প্লেয়ারে ছিল না এই বাটনগুলা? তো এগুলা মানে কি, আমি যদি একটা নিয়ে নিই, ধরেন এটা একটা বাটন অ্যাড করার মতো, কার্সর চলে আসছে, টেনে ছেড়ে দিলেন, এই বাটনটার সেটিংস ওপেন হয়ে গেল, এবং অটোমেটিক্যালি এটা একটা হাইপারলিংক করা আছে একদম লাস্ট স্লাইডের সাথে। মিউজিক প্লেয়ারের সাথে একটু মিলান, এই বাটনটা মানে কি ছিল, একদম শেষ ট্র্যাক সং এ নিয়ে যাইতো, একদম শেষ ইয়েতে না? হ্যাঁ, সেম কাজটাই করছে, লাস্ট স্লাইডের সাথে সে হাইপার লিঙ্ক করছে। আরেকটা নেন, ইনসার্টে যাই, টেপসে যাই, হোম বাটন। হোম বাটন মানে কি হতে পারে বলেন তো? ফার্স্ট স্লাইড, একদম শুরুর যে স্লাইডটা। সো এগুলা হচ্ছে কিছু অটোমেটিক্যালি ইনবিল্ট হাইপার লিঙ্ক করা অবজেক্টস, আর কিচ্ছু না। আমরা যে এত কষ্ট করে করে এখানে লিঙ্ক করছি, স্লাইডের মধ্যে যদি কেউ লিঙ্ক করতে চান রাখতেই পারেন। মনে করেন যে আপনার হোম বাটনটা হচ্ছে আপনার এজেন্ডা স্লাইড। হ্যাঁ, প্রথম স্লাইডে থাকে না কোনো মিটিং এর এজেন্ডা? প্রথমে কথা বলবেন রিপন সাহেব, সেকেন্ডে কথা বলবেন নবীন ভাই, এভাবে ধরেন টাইম স্লট দেয়া থাকে না, অথবা এজেন্ডা থাকে না? ওই স্লাইডের সাথে আপনি লিঙ্ক করে রাখতে চাচ্ছেন, তো ছোট্ট করে এরকম এই হোম বাটনটা কর্নারে প্রতিটা স্লাইডে রেখে দিলেন। জিনিসটা ক্রিয়েটিভ, রাইট? স্লাইড শো থেকে যে স্লাইডেই থাকেন না কেন, প্রতি স্লাইডে মনে করেন এটা আছে, ক্লিক করবেন, প্রথম স্লাইডে আপনাকে নিয়ে যাবে। এগুলো হচ্ছে ইনবিল্ট কিছু হাইপার লিঙ্ক করা অবজেক্ট, আর কিচ্ছু না। ঠিক আছে, বুঝছি আমরা? জি আপু, বুঝতেছি না তো আমি খুব বুঝতেছেন সুন্দর। কিনা আপনারা। আচ্ছা, যাক, বাকিরা কি কি মনে হয়? মনির ভাই, শাহরিয়ার ভাই? শাহরিয়ার ভাই তো চুপচাপ, আওয়াজই পাচ্ছি না, বুঝতেছি না আছে কি নাই। ম্যাডাম আসছি আমি। আচ্ছা, বোঝা যাচ্ছে ভাইয়া? জি, যাক, এক বোঝা ডাকে যাচ্ছে। সাড়া দিচ্ছেন, ঠিক আছে। কোনো কোনো জায়গায় না বুঝতে পারলে বলবেন, হুম, হ্যাঁ, কোনো সমস্যা নেই। না, অবশ্যই অনেক ভালো লাগছে আপনার ক্লাসগুলো। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি তো মনে হয় আপনি তো 2-3টা ক্লাস পরে জয়েন করলেন মনে হচ্ছে, যদি ভুল না না, করি। জয়েন করছিলাম ম্যাডাম, আমি আসলে একটু হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছিলাম তো, আচ্ছা আচ্ছা। এই ও জন্য আমার হ্যাঁ, আসলে মোবাইলে বা ইয়েতে বিভিন্ন ভাবে জয়েন বুঝতে করতেছি আর কি। পেরেছি। আপনার রেকর্ডিং ঠিক, ক্লাসগুলো আছে তো, ওগুলো আবার ইয়ে করবো আমি, বুঝতে পেরেছি, রিপিট ঠিক করবো। আছে। কোনো সমস্যা নেই, কোনো জায়গায় কোনো ইয়ে হইলে গ্রুপ আছে, আমি আছি, আচ্ছা, না না, প্রশ্ন আপনার করবেন, অবশ্যই ইনশাআল্লাহ, জি। কোনো সমস্যা নেই। তো আমরা বুঝতে পেরেছি হাইপার লিঙ্ক এন্ড অ্যাকশন বাটনটা। এটার সাথে মজার আরেকটা জিনিস দেখিয়ে দিই, অ্যানিমেশন রিলেটেড, দ্যাট ইজ ট্রিগার অ্যানিমেশন। সাধারণত এখানে কি অ্যানিমেশন দেওয়া আছে? না, আমি একটু চট করে
অ্যানিমেশন অ্যাড করে নিই পুরাটার উপরই, তাইলে বেটার। Ctrl+G করে ফেলি, গুড। ফ্লাইং অ্যানিমেশন, ঠিক আছে। সাধারণত কোনো অ্যানিমেশন অ্যাড করলে কি হয়, ধরেন এটা অন ক্লিক আছে, রাইট? স্লাইড শোতে গেলে আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন, অ্যানিমেশনটা প্লে হয়, তাই না? অন ক্লিকে যদি থাকে স্টার্ট টাইম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই কাজটা না হয়ে নান করে দিই, অ্যানিমেশন নান করি, রাইট। এই অবজেক্টের উপরে দিয়ে দিই, বেটার। আমি একটু অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি, হ্যাঁ। শুন, দুটো অ্যানিমেশন দিলাম, এটাতে একটা দিয়েছি, এটাতে একটা দিয়েছি। কি হবে, স্লাইড শোতে গেলে যে কোনো জায়গায় ক্লিক করি, অ্যানিমেশন গুলা প্লে হবে। এখন আমি চাচ্ছি কি এরকম না হোক, আমি পার্টিকুলার কোনো একটা অবজেক্টের উপরে ক্লিক করব, তখন এই অ্যানিমেশনটা প্লে হোক। খেয়াল করেন, মনে করেন যে এখন তো সেভিংস, অ্যাসেট, এক্সপেন্স এভাবে লেখা। ধরেন আপনার 4টা এমপ্লয়ি, হ্যাঁ। রিপন ভাইয়ের ব্যাপারে কিছু বলবো, নবীন ভাইয়ের ব্যাপারে বলবো, আপুর ব্যাপারে বলবো, শাহরিয়ার ভাইয়ের ব্যাপারে বলবো, এভাবে করে 4জনের নামে। সো আমি এরকম 4জনের নাম লেখা আছে, এক একটাতে ক্লিক করব, এক একজনের ছবি আসবে এবং আমি বর্ণনা করব, রাইট। সো এই যে আমি অ্যানিমেশনটাকে কানেক্ট করব বা লিংক করব, এইটা করার উপায় হচ্ছে ট্রিগার অ্যানিমেশন। এই অবজেক্টটা আমরা ফেলে আসছিলাম। অ্যানিমেশনস এর মধ্যে অ্যাডভান্সড অ্যানিমেশন একটা ঘর আছে, ট্রিগার। ট্রিগার শব্দটার মানে কি, কোনো একটা কিছুকে ড্রাইভ করা বা স্টার্ট, ইনিশিয়েট করা, তাই না? বন্দুকের গুলি, রিভলভারে কিছু একটা চাপতে হয়, তাই না? তারপর তো গুলিটা বের হয়। বা আমরা বলি না ওর ব্যবহার আমাকে ট্রিগার করতেছে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, তাই না? তো কোনো একটা কিছু ইনিশিয়েট করার যে ব্যাপারটা, তার মানে এই অ্যানিমেশনটা কোনো একটা দিয়ে আপনি ইনিশিয়েট করবেন। এইটা আর কিছুই না, ট্রিগার হবে অন ক্লিক অফ, জাস্ট লাইক বন্দুকে প্রেস করতে হয়, প্রেস করলে দেন রিভলভারটা থেকে গুলি বের হচ্ছে। সো আপনি কোনো একটা অবজেক্টের উপরে ক্লিক করার পরে অ্যানিমেশনটা প্লে হোক চাচ্ছেন, ঠিক আছে। সো একটু এটার জন্য আগে আমাদেরকে যেটা করতে হবে, এই অবজেক্ট গুলার কি নাম একটু জেনে আসতে হবে। যেমন আমি ধরেন সহজেই রাখি, এন্ট্রান্স অ্যানিমেশনটা হচ্ছে, আর এর নামটা আমি চেঞ্জ করে নিই কথা বোঝার জন্য। ধরেন এন্ট্রান্স করে নিলাম। এমফেসিস, এটার নামটাও আমি চেঞ্জ করে জাস্ট বোঝার জন্য, হ্যাঁ, খুঁজে পাবো না নাইলে, এমফেসিস করে নিলাম। এইবারে আমি চাচ্ছি এই যে ট্রিগার অ্যানিমেশন, এই যে উপরের যে টেক্সট বক্সটা, এখানে একটা অ্যানিমেশন দেওয়া আছে, ফ্লাইং অ্যানিমেশন। এই স্টার্ট টাইম হয়ে আছে অন ক্লিক, মানে যে কোনো জায়গায় ক্লিক করেন না কেন সে প্লে হবে, ঠিক আছে। এখন আমি ট্রিগার থেকে অন ক্লিক অফ করে যদি এন্ট্রান্স করে দিই, সেম কাজটা আমি এই অবজেক্টটার অ্যানিমেশনের জন্য করি, অন ক্লিক অফ এমফেসিস করে দিই, হ্যাঁ। এবারে স্লাইড শোতে যাই, দেখেন আমি ক্লিক করছি, স্লাইড কিন্তু পরের স্লাইডে চলে গিয়েছে। একটু আগে কি হচ্ছিল, অনলি অন ক্লিক যখন ছিল, অনলি ক্লিক করলেই কিন্তু অ্যানিমেশনটা প্লে হচ্ছিল, তাই না? কিন্তু এখন আমাকে এই যে এন্ট্রান্সের উপরে এসেই ক্লিক করা লাগবে যদি আমি চাই এই অ্যানিমেশনটা প্লে হোক। আমাকে এমফেসিসের উপরেই ক্লিক করে পরের অ্যানিমেশনটা আনতে হবে। এটাও খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আমি প্রায়শই ইউজ করি, যে ট্রিগার অ্যানিমেশন। কোনো একটা শেপের উপরে বা কোনো একটা পিকচারের উপরে ক্লিক করে সেটার বর্ণনা আমি আনছি, বা কোনো একটা চার্ট আমি আনছি। আমি বলতে চাচ্ছি যে কোয়ার্টারলি সেলস রিভিউ, তারপরে আসবে কোয়ার্টারলি আউটস্ট্যান্ডিং রিভিউ, এরকম করে ঘর থাকবে। ক্লিক করব, এদিকে ডান দিকে লেখাটা আসছে। সুন্দর না জিনিসটা? জি জি অ্যানিমেশন, আপু, এক্সিলেন্ট। অ্যানিমেশন তো শিখলাম, বাট আরেকটু ক্রিয়েটিভিটির বিষয়। এগুলা জাস্ট কিন্তু সব হচ্ছে নতুন নতুন ক্রিয়েটিভিটির বিষয়, কে কিভাবে দেখাবেন এটি, ঠিক আছে।
কোনো প্রশ্ন? লোকজন কি আছে না চলে গেছে? আছে। বোঝা আছে যাচ্ছে? আছে বোঝা যাচ্ছে? একটু কঠিন। একটু কঠিন আর কি। ট্রাস্ট মি ভাইয়া, কঠিনও না। একসাথে অনেক কিছু হচ্ছে, তো ছোট ছোট জিনিস একসাথে অনেক, সেজন্য মনে হচ্ছে। কিন্তু আপনি তো প্র্যাকটিস করেন, আপনারা যারা প্র্যাকটিস করেন বা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন, আটকাবেন না ইনশাল্লাহ। আর আটকালেও সমস্যা নাই, আমি আছি। বাট প্র্যাকটিস না করলে আমি আসলে বুঝতে অপারগ আমি আপনারা কদ্দূর কি করছেন বা করছেন। সো এটা লাগবে। ঠিক আছে? সো আপু আপু জি, এই ক্লাসটার পরে তো আর একটা ক্লাস থাকবে, এরপরে কি আপনার ওই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন না আপনি কোনো হ্যাঁ কিছু হ্যাঁ দেখলে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, গ্রুপে অ্যাক্টিভ থাকবো। ওয়ান টু ওয়ানও নক করতে পারেন, কোনো প্রবলেম নেই। অনেকেই আছে আমাকে তাদের বিভিন্ন প্রজেক্ট গুলা পাঠান, পাঠিয়ে একটু চেক করে দিতে বলে, কোনো সমস্যা নেই। একটু দেরি হতে পারে, আমারও জব আছে, বাট আমি দেখে দিব ইনশাল্লাহ। আর গ্রুপ, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছেও, হ্যাঁ, গ্রুপে আপনাদের টুকটাক কাজ, সমস্যা বা ভালো কাজ যেটাই হোক শেয়ার করবেন, তাহলে বাকিরাও একটু ইন্সপায়ার্ড হয়। দিন আচ্ছা, শেষে সবাই সবার থেকে শিখুক। ওকে? সো হারাই যাব না ভাইয়া, থাকবো, কোনো সমস্যা নেই, পাবেন, প্রবলেম নেই। আর বেশিরভাগই অনলাইন কোর্সে হারায় যায় তো, খুঁজে পাওয়া না, যায় না। এটা এটা আমার মানে আমি আমাদের প্ল্যাটফর্ম বলে বলছি না। আমাদের সবগুলা গ্রুপ, মানে 2 বছর আগে গ্রুপগুলো আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ আছে। পাবেন, আমাদেরকে হারাবো না, থাকবো। এবং যেটা বললাম, ওয়ান টু ওয়ানও অনেকে প্রজেক্ট দেয়, রিভিউ একটু করিয়ে নেয় যে ঠিক আছে কিনা একটু দেখে দেন বা ইয়ে। তো সমস্যা নেই, এটা ওপেন ওপেন ফোরাম একদম। ভালো আপনার, মানে হেল্পিং মাইন্ডেড সেট আপটা ভালো। হ্যাঁ, যাক, দোয়া করবেন এভাবে যাতে আমরা থাকতে পারি আর কি। সো আপু জিনিস, একটু কথা বলি আর কি। জি, আপনি ওই যে এইটা এই কোর্স ছাড়া আর কি কোর্স করান এই আমি রিলেটেড? আমি ভাইয়া আপাতত পাওয়ার পয়েন্টের সাথে প্রেজেন্টেশন স্কিলটা একটু দেখি, আর প্ল্যান করছি ইনশাল্লাহ। আমি যেহেতু সেলসে আছি, সেলস ডেভেলপমেন্ট নিয়ে একটা মাস্টার কোর্স আনার একটু সময় লাগবে, আফটার জুন আর কি আনবো। এক্সেলটা তাহলে আমরা আমাদের জানি, আরেকজন, একটু ইয়ে করেন আর কি, আপনি আমাদেরকে ইনফর্ম দিয়ে জানাইয়ে নাকি কখন কি করবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে গ্রুপে সব গ্রুপ, তাহলে আপনারা লিভ দিয়েন না, হ্যাঁ। এখন হুম। রিপন ভাই যেরকম বললেন না, অনেক সময় গ্রুপ ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আমরা উল্টাটাও দেখছি, এক হুম। দুজন বেরও হয়ে যায়। সো আমরা হচ্ছে যে আমাদের গ্রুপ, আমাদের পেজ সবসময় আপডেটেড থাকে কোনো নতুন কিছু লঞ্চ হলে। যেমন নভেম্বরে আমি যদি বলি, আমাদের ট্যাক্সের টাইমটাতে একটা ট্যাক্স স্পেসিফিক ওয়ার্কশপ হয়, কোর্স হয়। ও, আচ্ছা, আচ্ছা, ভালোই তো। ঠিক আছে? হুম। সো হুম। ওইরকম টাইম টু টাইম যদি গ্রুপে থাকেন, গ্রুপটা মিউট রেখেন না, মেসেজ না, পেয়ে ইনশাল্লাহ যাবেন। থাকবো থাকবো ইনশাল্লাহ, জি। ঠিক ঠিক আছে, আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো ইয়ে নিয়ে, লিঙ্কিং নিয়ে আরেকটা একটু দেখাই। স্লাইড মাস্টারতে তো আমি আজকে যাব না, এটা মাথার উপর দিয়ে আপনাদের যাবে, বাদ থাকুক, সমস্যা নেই। সেকশন অ্যান্ড স্লাইড জুম, হ্যাঁ, এটাও জুম রিলেটেড। একটু কঠিন লাগতে পারে, বাট খুব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। নাম থেকেই বুঝছেন, জুম করা, রাইট? এবং আপনাদের দেখেছেন ইনসার্ট থেকে, এই যে লিঙ্ক নিয়ে এতক্ষণ যে আমরা কাজ করলাম, এর পাশে জুম বলে একটা ঘর আছে। জুম মানে কি? ওই যে ছোট বড় করে একটু জুম ইন করা, জুম আউট করা, রাইট? ওই এফেক্টটাই এখানে আনা হয় 3 ভাবে: সামারি জুম, সেকশন জুম এবং স্লাইড জুম। যেহেতু আমার এই স্লাইডে আমরা সেকশন ক্রিয়েট করেছি, সেজন্য সেকশন জুমটা দেখতে পাচ্ছেন। ওকে? মোস্ট অফ দ্য ফাইলে এটা দেখবেন না। অন্য একটা কোনো ফাইল যদি ওপেন করি আমি, ফর এক্সাম্পল ধরেন কি করা যায়, আচ্ছা, ধরেন এই যে এটা আপনাদের কারো একজনের অ্যাসাইনমেন্ট, এখান থেকে যদি এখন ইনসার্ট জুমে যাই, দেখেন সামারি জুমটাও আছে, স্লাইড জুমও আছে, সেকশন জুমটা নাই, যেহেতু ওনার এখানে কোনো সেকশন নাই। ঠিক আছে? সো সামারি জুমটার কাজ আর স্লাইড জুমের কাজ আসলে একই, সেজন্য আমি খালি স্লাইড এবং সেকশন জুমটা দেখাবো। যেটা আসলে কাজে লাগে ওইটাই আমরা শিখি, যেটা লাগে না ওটা নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই। স্লাইড জুমে যাই, ফাংশন দুইটারই সেম, হ্যাঁ, একটু দেখে নি। মানে হচ্ছে এই 8টা স্লাইডের মধ্যে বা 7টা স্লাইডের মধ্যে পার্টিকুলার একটা দুইটা স্লাইড খুব ক্রুশিয়াল, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। অথবা আপনি জানেন আপনাদের এমডি সাহেব পুরা মিটিং শেষে বলবে যে
3 নাম্বার স্লাইডে একটু আবার যাও। হুম, হতে পারে এরকম, কিন্তু কিছু কি এরিয়া থাকে আপনি জানেন, সিলেক্ট করে রাখলেন আগে ভাগে 3 আর 7 এরকম 2টা স্লাইড সিলেক্ট করে নিয়ে আসার পরে কি মনে হচ্ছে 3 নাম্বার এবং 7 নাম্বার স্লাইডের ছোট্ট ভার্সন, রাইট? ছোট্ট ভার্সন 3 নাম্বার এবং 7 নাম্বার স্লাইডের অ্যাজ আ ইমেজ এখানে অ্যাড হয়েছে। ঠিক আছে, এখনো কিন্তু আমরা বুঝতে পারছি না আসলে কাজটা কি হইল। যেহেতু এটা একটা অবজেক্ট অ্যাড করেছেন, অ্যাজ ইউজুয়াল এখানে একটা হেল্পার টুল চলে আসছে, জুম টুল, জুম ট্যাব, এবং এগুলো কিন্তু আমরা জানি স্টাইল। আপনি যদি চান একে ডিফারেন্ট ডিফারেন্ট এফেক্ট দিতে পারেন, পচা এফেক্ট। ওকে, এখান থেকে জুম স্টাইল দিতে পারবেন, বর্ডার দিতে পারবেন, এটসেট্রা। রিটার্ন টু জুম এই অপশনটা একটু সিলেক্ট করে রাখি। জুম ট্রানজিশন, এদিকে জুমের ডিউরেশন 1 মিনিট, 1 মিনিট না 1 সেকেন্ড, 1 সেকেন্ড দেওয়া আছে। ঠিক আছে, কিছুই বুঝলাম না কি করলাম, একটু স্লাইডে যাই, স্লাইড শোতে দেখি কি হয়। হুম, এই স্লাইডে আমরা অ্যাড করেছি, রাইট? আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে অ্যাড করেছি। কার্সারটা নিচ্ছি, যে 2টা আমি স্লাইডের ছোট্ট ভার্সন অ্যাড করেছি, কার্সারটা হাত হয়ে যাচ্ছে। হাত হওয়া মানে কি জানলাম আমরা একটু আগে? হাইপার লিঙ্ক করা। হাইপার লিঙ্ক করা। কিসের সাথে হাইপার লিঙ্ক করা হতে পারে তাইলে? কি মনে হয়? এখন আমি যদি এখানে ক্লিক করি কি হতে পারে? বড় হবে। বড় হবে, জুম। ওকে, কাছাকাছি গিয়েছেন। জুম এফেক্টটা নিয়ে সে আমাকে ওই স্লাইডে নিয়ে যাবে। জুম এফেক্টটা নিয়ে সর্ট অফ মরফের সাথে কিন্তু একটু মিল আছে যাওয়ার গতিটা, রাইট? মরফে আমরা যেরকম দেখেছিলাম ওইরকম একটা এফেক্ট নিয়ে আমাকে সরাসরি ওই স্লাইডটাতে নিয়ে যাবে। যেহেতু আমি রিটার্ন টু জুমটা সিলেক্ট করেছিলাম, আমার দেখানো শেষ হলে, সরি, আমি রিটার্ন টু জুম এটাতে দিই নাই। রিটার্ন টু জুম সিলেক্ট করা থাকলে যখন আপনার দেখানো শেষ হয়ে যাবে এই জুম স্লাইডে আবার ব্যাক আসবে। এই স্লাইডে ক্লিক করেন, দেখানো শেষ, আবার ক্লিক করেন, জুম স্লাইডে ফেরত নিয়ে আসবে। হতে পারে আপনার পুরো স্লাইড শো দেখানোর পরে থ্যাংক ইউ স্লাইডের আগে আপনি এরকম 3টা 4টা স্লাইড ছোট্ট ছোট্ট করে নিয়ে এনে এনে রেখেছেন। এবার আপনি দাঁড়িয়ে আছেন, বসকে বলছেন যে বস প্রেজেন্টেশন শেষ, কোনো প্রশ্ন আছে? আপনার বসই বলবে 4 নাম্বার স্লাইডে আবার যাও তো, এবং আপনি জানতেন আপনার 4 নাম্বার স্লাইড বস আবার রেফার করবে, আপনি এখানে স্মার্টলি নিয়ে রাখছেন। জি স্যার বলেন, এবার কি বলবো? বসও অবাক হয়ে যাবে, এ কি করলো, তো সহজে কেমনে কি চলে গেল। সো একটা ড্রামাটিক এফেক্ট দেওয়া, দ্যাট ইজ স্লাইড জুম। এই সেম জিনিসটা যদি আমরা সেকশন নিয়ে করি তখন এর নাম হয়ে যাবে সেকশন জুম। আমার এখানে 4টা সেকশন ক্রিয়েট করা ছিল, আমি মনে করলাম আমি প্রতিটা সেকশনকে ছোট্ট করে এখানে নিয়ে এনে রেখে দিব। তো প্রেজেন্টেশনের শেষে হোক মাঝে হোক কেউ যদি বলে যে আমাকে হাইপার লিঙ্কের জিনিসগুলা আবার একটু দেখাও তো, ওকে, চলে যাবেন সেই সেকশনের আন্ডারে যে কটা স্লাইড আছে, স্লাইড প্রিভিউ হবে, স্লাইড প্রিভিউ ডান, আবার আপনার সামারি জুম স্লাইডে ফেরত চলে আসবেন। এইভাবে রাখার আরেকটা সুবিধা আছে, বড় বড় মিটিং এ মনে করেন এটা সেলস এর স্লাইড সেকশন, এইচআর এর সেকশন, অপারেশনস এর সেকশন, এরকম করে আলাদা করে রাখা। অনেক সময়ই হয় মিটিং এর সিকোয়েন্স আপ ডাউন হয়, রাইট? অপারেশনস এর বান্দা 3 নাম্বারে প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল, উনি প্রথমেই দিয়ে দিতে চাচ্ছে। তো এইভাবে যদি সামারি স্লাইড করে রাখেন, সব দেওয়ার পরে আম, জিজ্ঞেস করে করেই বললেন কে আগে দিবেন প্রেজেন্টেশন। ঠিক আছে, প্রিভিউ ডান, শেষ, সামারি স্লাইডে ফেরত চলে গেলেন। আরো এক্সাম্পল দিতে পারি, ধরেন আপনাদের কোনো এক্সেলেন্স অ্যাওয়ার্ড বা কি বলে আরএনআর টাইপের কোনো প্রোগ্রাম, হ্যাঁ, ওখানে এরকম নমিনেশনস দেওয়া আছে বেস্ট প্রজেক্টের জন্য, 4টা 5টা নমিনেশন, রাইট? নমিনেশন গুলার বর্ণনাটা দেখাতে চাচ্ছেন, ঠিক আছে?
এটা স্লাইড দিয়ে বুঝে, মনে করেন এরকম দুইটা প্রজেক্ট থেকে একটা বেস্ট প্রজেক্ট হবে। এখানে ক্লিক করবেন, স্লাইডটাতে চলে যাবে, বর্ণনা করলেন, ব্রিফ ব্লাউজা, চলে আসলেন ব্যাকে। আরো যদি ড্রামাটিক করতে চান, এই স্লাইডের কিন্তু আপনি বুঝতে পারছেন যে এটা স্লাইডের ছোট ভার্সন, রাইট? মনে করে দিলেন এটার পিকচারটা আপনি দেখাতে চান না, অডিয়েন্স যাতে না বুঝে, এর কভার ফটোটা চেঞ্জ করে দিলেন। হতে পারে যে এরকম, হ্যাঁ, হেলথ কেয়ার রিলেটেড কোনো একটা প্রজেক্টের বর্ণনা দিবেন, এই জন্য এরকম মেডিকেল একটা ছবি এখানে রাখলেন। সেম ভাবে এখানে কি রাখা যায়, মনে করেন হাউসকিপিং এর একটা প্রজেক্ট 1 হচ্ছে হেলথ কেয়ার রিলেটেড, প্রজেক্ট 2 হচ্ছে এরকম হাউসকিপিং রিলেটেড, রাইট? সো এটাতে করে আরেকটু অ্যাডভান্স হইলো কি, আপনার স্লাইডের কন্টেন্ট কি ছিল লোকজন দেখতে পাচ্ছেন, আপনি যখন ক্লিক করবেন তখন স্লাইডটাতে যাচ্ছে, হ্যাঁ, দিস ইজ আ প্রজেক্ট অ্যাবাউট হেলথ কেয়ার, এখানে এই এই হয়েছে, এই লাভ, এটসেট্রা এটসেট্রা, শেষ, ডান। তৃতীয় প্রজেক্ট হচ্ছে হাউসকিপিং রিলেটেড। সো এগুলা মানে বিভিন্ন উদাহরণ দিচ্ছি যে কত ক্রিয়েটিভিটি আনা যায় আসলে, হ্যাঁ, মিটিং এ, বিভিন্ন সেশনে, টাউন হলে, সম্ভব। কিন্তু আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এই সেকশন জুমটা। একটু কঠিন লাগতে পারে, বাট এটা খুব কাজের আমি মনে করি। আপু 5-6টা একটু এই জায়গাটা একটু হ্যাঁ, আবার বলেন। একটু বলবেন, মানে আমি এই যে স্লাইডটা বানাইলাম এটা তো আমাকে আগে থেকে বানায় রাখতে হবে? আগের থেকে বলতে পরেও বানাতে পারেন। না মানে ধরেন আমি যখন প্রেজেন্ট করছি তখন, হ্যাঁ, মানে প্রেজেন্টেশন শেষ হলো, তারপরে তো ধরেন কোনো স্লাইড সম্পর্কে কোশ্চেন আসলো, হ্যাঁ, তো হ্যাঁ, আগে বানিয়ে রাখতে হবে আপনার এটাই, হ্যাঁ প্রেজেন্টেশনের আচ্ছা, সাথে। হ্যাঁ আগে বানাই। আর আইডিয়ালি আমি এই টাইপের স্লাইড গুলো, সেকশন জুম বা স্লাইড জুম, শেষের দিকে লাস্টে, রাখি। হ্যাঁ হ্যাঁ, লাস্টে। আচ্ছা, বেটার না? যে আমি যে কোনো জিনিস আবার টেক হোম মেসেজে নিতে চাচ্ছি তখন এগুলো আমি লাস্টে হ্যাঁ, রাখলাম। রাইট, হুম, ইয়ে হতে পারে। অথবা অনেক সময় তো আমাদের বসরা তো প্রায়ই রেফার করে যে 4 নাম্বার স্লাইডে আবার জানতো কি করি, হুম, এসকেপ করি, এরকম স্ক্রল করি। হ্যাঁ, এখন তো আমার 9টা স্লাইড, সেজন্য সুবিধা, অল্পতেই স্ক্রল হয়ে যাচ্ছে। হ্যাঁ, 20, 30, 40টা হইলে তো আমাদেরকে এখান থেকে খুঁজে খুঁজে যেতে হয়, রাইট? হ্যাঁ, সো আপনার যদি এরকম থাকে, আপনি জানেন কোনগুলা ইম্পর্টেন্ট স্লাইড বা সেকশন, আচ্ছা, ক্লিক করে চলে যাবেন আবার, আহ, শেষ, হ্যাঁ ওটা খেলা। আমরা স্লাইড সর্টারের যেটা ওটাও না হ্যাঁ, এটা রাইট, করতে রাইট, হবে। রাইট, রাইট, স্লাইড সর্টারেও একই জিনিস। স্লাইড সর্টারেও মানে এই জিনিস তো একটু অ্যাডভান্সে দেখালাম। হ্যাঁ, তখন হ্যাঁ, যা যা আমরা শিখছিলাম স্লাইড সর্টারেও সেম কাজ করা যায়, বাট দেখেন তো একটু এখন ক্রিয়েটিভ ভাবে, হ্যাঁ, হ্যাঁ, দুটার মধ্যে এটা কিন্তু ক্রিয়েটিভ, এবং আরো হ্যাঁ, কি, আপনার কন্টেন্ট তো কেউ দেখতে পাচ্ছে না, স্লাইড সর্টারেও হ্যাঁ, তো কিন্তু সবাই আপনার কন্টেন্ট দেখেই দেখতে ফেলছে, পারতেছে, হ্যাঁ। রাইট? সো একটু হুম, ক্রিয়েটিভ থাকে, আচ্ছা। রাইট, গুড। আপু এই জায়গাটা আনছেন কিভাবে আবার একটু দেখাবেন? হ্যাঁ, মানে আমি শিওর। এই স্লাইড গুলোকে এখানে আনছি। এন্টার প্রেস করি, এটার জন্য জুম অ্যাড করতে প্রথমে যেটা করতে হয়, একটা নতুন স্লাইড নিয়ে নিতে হয়, হ্যাঁ। নতুন স্লাইড এন্টার করতে হবে, ইনসার্টে যাবেন, জুমে যাবেন, কোনটা দেখতে চাচ্ছেন, সেকশন নাকি স্লাইড? মানে যে কোনো, মানে এখানে আপনি যে আচ্ছা, আনছেন স্লাইড গুলা আচ্ছা, ওইটাই। আচ্ছা। স্লাইড জুমে গেলে সবগুলো স্লাইডের লিস্ট দেখাবে, হ্যাঁ। মানে আপনি স্লাইডকে জুম করতে চাচ্ছেন, 1, 2, 3 করে সব স্লাইডের লিস্ট সিলেক্ট করবেন, যে কটা একবারে ইনসার্ট করলেন, চলে আসছে, আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। জি। এইবারে স্লাইডের ক্ষেত্রে একটা কাজ করে নিতে হয়, রিটার্ন টু জুম অপশনটা প্রতিটা স্লাইডের ক্ষেত্রে সিলেক্ট করে নিতে হয়, এটা একটু মনে রাখতে হয়। কেন কি, রিটার্ন টু জুম না করলে কি হবে, এই স্লাইডের পরে যে স্লাইডগুলো আছে সে সেগুলোও প্রিভিউ করতে থাকবে। একটু করে দেখাই, হ্যাঁ। ধরেন এই অ্যানিমেশন ইন চার্ট, এই স্লাইডে রিটার্ন টু জুম দিলাম, টুয়ার্ডস দি এন্ড এটাতে রিটার্ন টু জুম দিই নাই, ওকে। দেখেন আপনাদের কি হয়, এটাতে রিটার্ন টু জুম দেওয়া ছিল, রাইট? আমি গেলাম, আপনারা স্লাইডটা দেখলেন, দেখা শেষ, রিটার্ন টু জুম, রাইট? জুম স্লাইডে ফেরত এসছে। দ্বিতীয় স্লাইডটাতে আমি রিটার্ন টু জুমে টিক চিহ্ন দিই নাই, ঠিক? গেল এই স্লাইডে ক্লিক করলে হিসাবে কি হওয়ার কথা,
রিটার্ন টু জুম হওয়ার কথা, আউট রাইট? হয়ে, হ্যাঁ, চলে যাওয়ার। কিন্তু যেহেতু আমি ওটা টিক চিহ্ন দিই নাই, এখন সে পরবর্তী স্লাইডে চলে যাবে, ওই জুম স্লাইডে ব্যাক করবে না। সো স্লাইড জুমের ক্ষেত্রে এটা একটু মনে রাখতে হবে যে জুমে এসে আমাকে রিটার্ন টু জুমটা সিলেক্ট করে নিতে হবে। কিন্তু আপনি যদি সেকশন অ্যাড করেন, সেকশন জুম, সেখানে চাপ নেই। আর সেকশন জুমে দেখেন আপু, আপনার সেকশনের প্রথম পাতা, স্লাইড জুমে কি ছিল, 10টা স্লাইডই দেখিয়ে দিচ্ছে, তাই না? আর সেকশন জুমে আপনার 4টা সেকশন আছে, তাই ওই 4টা সেকশনকে দেখাচ্ছে যে আপনি কোন কোন সেকশনের জুম চান। ঠিক আছে, এই দুটাই তফাৎ, বাদ বাকি সব সেম। ওকে। আর কভার ফটো যদি চেঞ্জ করতে চান, সেটা করা যাবে এই চেঞ্জ ইমেজ অপশন থেকে। ওকে, সো একটু এটা আমার আমার অনেকের কঠিন লাগে, বাট আমার কাছে মনে হয় আমি শিখাচ্ছে যেহেতু কেন বাদ দিব, এটা দেখিয়ে দিই আপনাদেরকে। যার যার ভালো লাগবে তারা ইউজ করেন, ম্যান্ডেটরি না কাজে লাগানো, কিন্তু ইউজ করতে চাইলে কিন্তু স্লাইড গুলো আর একটু ইনোভেটিভ হয়, ক্রিয়েটিভ হয়। চাইলে আমি বাদ দিতে পারতাম, আমাকে অনেকে বলে এটা না দেখালেও চলে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পাওয়ার পয়েন্টের বাদ বাকি টুকটাক জিনিসপত্র তো লোকজন জানে, এগুলাই তো নতুন, শেখার তো এগুলাই আছে। ঠিক আছে, আমাদের হাতে আরেকটু টাইম আছে, আমি কোনো কিছু আবার রিপিট করবো কিনা, আমি স্লাইড মাস্টারটা এখন দেখাচ্ছি না, কিছু বুঝবেন না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শুরুর দিকে দেখিয়ে দিব স্লাইড মাস্টারটা। বাট যে কটা আমরা দেখলাম, অনেক কিছু দেখেছি, কিন্তু কোনোটা আবার রিপিট করব বা কোনো প্রশ্ন আছে কিনা এবার আপনাদের জন্য? রিপিট আসলে নিজের কাছে করতে হবে ম্যাডাম। এটা ভালো কথা বলছেন। না, আমি কি বুঝাতে পেরেছি? ক্লাস বুঝা গিয়েছে? হ্যাঁ, বোঝাতে পেরেছেন আপনি, ভালো সুন্দরভাবে বুঝিয়েছেন। এখন নিজেদের প্র্যাকটিসটা একটু করতে হবে, তাহলে এটা আয়ত্তে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সামনে তো ইলেকশন পর্যন্ত সবাই ব্যস্ত থাকবেন, আমি জানি। আমি এই ক্লাসটা আসলে পিছালাম না, এবার একটু ছোট্ট করে বলি, আমি নিজেও অসুস্থ আজকে, পিছাতে পারতাম চাইলে, বাট মনে হলো যে নিয়ে নি, নাইলে রোজার মধ্যে পড়ে যাবে, তখন আরেক ঝামেলা। কারণ রবি মঙ্গল যদি হতো আমাদের ক্লাস, রবির পরে মঙ্গলবারে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়াটা টাফ হয়ে যেত, একদিন পেতেন। ওয়ারেজ এখন দিলে আপনারা 3-4 দিন পাবেন, ছুটিরও টাইম আছে। সো সেজন্য আর পিছালাম না আর কি। হুম, ঠিক আছে, একটু প্র্যাকটিস করবেন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে। রোববারের ক্লাসটা আপনাদের জন্যই হবে, আমি বেশি সময় কথা বলবো না, নেব না। আপনাদের কাজ যে কোনো টপিক সিলেবাস ধরে, আমি সিলেবাস ওপেন করে বসে থাকবো, আপনারা বলবেন কোনটা যদি আবার দেখানো লাগে। বেস্ট হয় অন্যান্য ব্যাচে আমি যেটা করি, যে যার প্রজেক্ট নিয়ে আসে, হ্যাঁ, প্রজেক্ট নিয়ে এসে বলে যে আপু এই জায়গায় এই সমস্যাটা হয়েছে, করতে পারছি না, এরকম যদি কোনো ইস্যুস নিয়ে আসেন আপনারা, সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, সো একটু শুক্র শনিবার বৃহস্পতিবার পর্যন্ত সবাই ইয়েতে থাকবেন, চাপে থাকবেন। শুক্র শনিবারটা একটু সময় নেন, ক্লোজিং ক্লাস। এইভাবে তো আর পাবেন না, হোয়াটসঅ্যাপ থাকুক আর যেটাই থাকুক, ওরকম ডেডিকেটেড টাইমটা তো আর আলাদাভাবে বের করা টাফ। সো করে নিই, হ্যাঁ। যারাই এখানে আছে, শুভঙ্কর ভাই, মনির ভাই, আমরা একটু সবার যার যার কাজ একটু ইয়ে করি, গো থ্রু করি। আমার জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে আসেন, আমি তো সব ক্লাসে দিই, আপনারা আমার জন্য এবার অ্যাসাইনমেন্ট নিয়ে আসেন লাস্ট ক্লাসে। তো কারো কোনো কোয়ারি কোনো কিছু যদি থাকে আমরা বলি, একটু সময় আছে, নাহলে এখানে ক্লোজ করবো আর কি, ইনশাল্লাহ। ক্লোজ করে দেন না। ওকে, ঠিক আছে, তাহলে এখানেই ক্লোজ করছি আপাতত। আচ্ছা, ছোট্ট করে বলি, রবিবারের যে এজেন্ডাটা থাকে, স্লাইড মাস্টার তো রয়েছে, আমি 15-20 মিনিটে ইনশাল্লাহ দেখাবো, কোনো সমস্যা নাই। 10টা প্রশ্ন সহ একটা ছোট্ট এমসিকিউ কুইজ থাকে, খুবই ইজি, সেটা একটু আপনাদেরকে দিব, গুগল ফর্মের মাধ্যমে করবেন। যারাই প্রজেক্ট দিবেন পরবর্তীতে ওই প্রজেক্টস নিয়ে আলাপ করবে, হ্যাঁ। অ্যান্ড মানে রিয়েল লাইফ এক্সাম্পল আর কি, আর কিছু নাই। সো প্ল্যান থাকে আসলে 1.5 ঘন্টার মধ্যে ক্লোজ করার, যদি সময় লাগে ওই 2 ঘন্টা আপনাদেরই থাকবে, মানে আমি নিব অনলি 15-30 মিনিটস, কুইজ আর স্লাইড মাস্টার, এই।
আর কিছু নেই, ঠিক আছে? সো এটাই। হ্যাঁ আপু কিছু বলবেন? Yes, না বলুন। না, ওকে। ঠিক আছে, সো একটু প্র্যাকটিস করেন, আবারও বারবার বলছি এর উপরে কিছু নাই। এই ভালো থাকেন, বাকিরা একটু সাবধানে থাকবেন, ভালো মতো দেন ভোট। ইনশাল্লাহ দেখা হবে রবিবারে নতুন বাংলাদেশে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন আল্লাহ সবাই। হাফেজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।